নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। অনেক ধাক্কাধাক্কি করে একটা সিরিয়াল পেলাম, ঠিকই ৩০০ টাকা। সেই জন্য মানুষ অনেক। শুনেছিলাম এই ডাক্তার বলে নাকি অনেক ভালো, আবার উনি বলে সপ্তাহে একদিন আসে এখানে। তাই সময় করে চলে আসলাম। অনেকক্ষণ পরে আমার সিরিয়াল আসলো। আমি ডক্টরের চেম্বারে ঢুকলাম। ঢুকে দেখি মধ্যবয়সী এক মহিলা, বয়স 25 থেকে 26 হবে, আর আমার 23। আমার থেকে 2-3 বছরের বড়। বিয়ের কথা বলতে পারি না, হলেও হতে পারে। ডক্টর একটা বেগুনি রঙের বোরখা পরেছে, তার সাথে গোলাপি রঙের স্কার্ট, মেকআপ নেই। ডক্টর অসম্ভব সুন্দরী। আর একটা জিনিস তার সৌন্দর্য বৃদ্ধি করেছে, সেটা হলো তার চোখে চশমা, বোরখার উপরে সাদা অ্যাপ্রন। আমি ঢুকেই সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে বললেন, বসেন আর বলেন কি সমস্যা। আমার মাথা ব্যথা করে। কেমন মাথা ব্যথা? মাথা কি প্রচন্ড ব্যথা করে, বমি আসে? না, শরীরের তাপমাত্রা ঠিক থাকে, কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করে। তাপমাত্রা ঠিক আপনি কি করে বুঝলেন? আমি ওই সামনের মেশে থাকি, সাথে আমার ফ্রেন্ড থাকে। মাথা ব্যথা উঠলে তারাতে চেক করায় তাপমাত্রা ঠিক আছে কিনা। তার মানে আপনি আনম্যারেজ? হুম। কি থেকে আপনার মাথা ব্যথা ওঠে? সে অনেক লম্বা কাহিনী। আই থিঙ্ক আপনার কাছে সে সময় নেই। ওকে, মাথা ব্যথা কি আপনার সপ্তাহে 7 দিন ওঠে? না, 3 দিন ওঠে। এই 3 দিন আমার শরীরের উপর দিয়ে ঝড় বয়ে যায়। কাজের প্রচন্ড চাপ থাকে। আসরের পর থেকে মাথা ব্যথা শুরু হয়। মাঝে মাঝে ব্যথার কারণে চোখে কিছুই দেখি না। প্লিজ ডক্টর, একটা সলিউশন দেন, নাহলে কবে জানি মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলি। ওকে। ডক্টর একটা প্রেসক্রিপশনে কতগুলো ঔষধের নাম লিখলো, লিখে নিজের মোবাইলে ছবি তুললো। তারপর আমাকে বলল, এই ওষুধগুলো খাবেন। থ্যাংক ইউ ডক্টর। আপনার নামটা বললেন না? ঈশান মাহমুদ, অনার্স 3rd ইয়ার। ডক্টর আমাকে তার কার্ড দিয়ে বলল, যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে কল দেবেন, নাম্বার। কার্ডে আছে। আমি কার্ড দেখলাম। ডক্টরের নাম আনিকা। আমার জন্য সুবিধা কেন? আমি আপনার ডক্টর আর আপনি আমার পেশেন্ট। ও, বাই। বাইরে একটা ফার্মেসি থেকে ঔষধ নিলাম, রুমে আসলাম, এসে শুয়ে রইলাম। একটু পর একটা কোচিং আছে, সেখানে আমি পড়াই। আমি ঈশান মাহমুদ, বাড়ি নরসিংহদী, মেসে থাকি ঢাকায়। পরিবারের বড় ছেলে, সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমার ছোট দুটো বোন আছে, 2 বোনের নাম স্বামী আর সুবর্ণা। তাদের বিয়ের বয়স চলে আসছে, তাদের বিয়ে দিতে হবে। যেহেতু বড় ছেলে, তাই দায়িত্বটাও বেশি। বাবা ছোট একটা জুতোর দোকান চালায়। আমরা ফ্যামিলিতে 7 জন আছি। আমার দাদা দাদি দুজনেই অচল। সুবিধা একটা, বাড়িটা আমাদের নিচের। একটা জুতোর দোকান থেকে 7 জনের খরচ, আমার বোনেদের তাদের লেখাপড়ার খরচ। তাই আমি উপার্জনের পথ দেখছি, সেটা হলো আমার মেধা দিয়ে। 2টা কোচিং করাই, আবার 2টা প্রাইভেট পড়াই, আবার ভার্সিটি থেকে ক্লাস করি। কোচিং সপ্তাহে 3 দিন। এই 3 দিন আমার উপর দিয়ে ঝড় বয়ে যায়। রাতেই শুরু হয় মাথা ব্যথা। কোথায় এক বাপের ছেলে সুখে থাকবো, সেখানে কিনা আমার উপর সব দায়িত্ব। 2টা কোচিং, আবার নিজের ক্লাস, তারপর প্রাইভেট। এই 3 দিন আমার মাথা ব্যথা করে। আস্তে আস্তে মাথা ব্যথা শুধু বাড়তেই থাকে। তাই ডক্টরের শরণাপন্ন হলাম। একটু পর কোচিংয়ে গেলাম। কোচিং করে আসতে রাত হয়ে গেল। সেদিন আর মাথা ব্যথা ওঠেনি। খাওয়া দাওয়া করে হাতে ঔষধ নিলাম খাবো বলে। এমন সময় মনে পড়ল, অনিকা ডাক্তার কেন প্রেসক্রিপশনে ছবি তুলল। সবার প্রেসক্রিপশনে কি এমনভাবে ছবি তোলে, কে জানে। আমি ঔষধকে দিলাম একটা ঘুম। পরের দিন কাজের অতটা চাপ নেই, তাই এভাবে 1 সপ্তাহ চলে যায়। 2 দিন ঔষধ খেয়ে আর খায়নি। যেহেতু মাথা ব্যথাটা আর ওঠে না, ঔষধ খাওয়া হয় না। আমার শনিবারে কাজের চাপটা বেশি। শনিবার আবার মাথা ব্যথা উঠেছে, এমন মাথা ব্যথা যা বলার বাইরে। তাড়াতাড়ি ঔষধ খেয়ে নিলাম, খেয়ে শুয়ে রইলাম। না,
মাথা ব্যথা কমছে না। পাশে থাকা ফাহিমকে বললাম, দোস্ত দেখ তো আমার শরীর গরম কিনা। তোর আবার মাথা ব্যথা উঠেছে? তুই না ডাক্তার দেখালি? চেক কর। ফাহিম আমার হাত ধরে বলল, তোর শরীর একদম ঠান্ডা। ওকে, ঔষধ খাই, দেখি কাজ হয় কিনা। নিচে নিচে মাথা হাতিয়ে আরো 1 ঘন্টা পার করলাম। দোস্ত, মাথায় পানি দেবো? আমার তো শরীর গরম না, পানি দিয়ে কি লাভ হবে? আচ্ছা, তাহলে ঘুমানোর চেষ্টা কর। আমার মাথা ব্যথা আর সহ্য হচ্ছে না। আমি ডক্টরের কার্ড বের করলাম, ফোন দিলাম। কতক্ষণ রিং হলো, একটু পর বলে ব্যস্ত আছে। আমি আরো 2 বার দিলাম, তবুও ব্যস্ত আছে। আর একবার দিলাম, তখন ওয়েটিং আছে। মেজাজটাই গরম হয়ে গেল। ব্যথার কারণে আমার ঘুম আসছে না। আমি আরো 20 মিনিট পর আবার ফোন দিলাম, এবার ধরেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? ঈশান মাহমুদ, আপনার পেশেন্ট। কোন ঈশান মাহমুদ? আমি চিনতে পারলাম না। আরে, আপনাকে যে বলেছিলাম আমি মেসে থাকি। সরি, চিনতে পারলাম না। আপনার সমস্যাটা বলেন। ডক্টর, আপনি আমার প্রেসক্রিপশন লিখে মোবাইল দিয়ে ছবি তুলেছেন। ও, মনে পড়েছে, ঈশান মাহমুদ। প্রচন্ড মাথা ব্যথা, তাই না? হ্যাঁ, এখন প্রচন্ড মাথা ব্যথা করছে। ঔষধ খেয়েছি, কিন্তু কমার কোনো নামই নেই। এক কাজ করেন, আগামীকাল আমার চেম্বারে চলে আসেন। সে না হয় আগামীকাল আসবো, এখন অন্তত একটা ব্যবস্থা করেন। আমি একটা মেডিসিনের নাম বলছি, এই মেডিসিনটা এনে খান। ওকে। বাই। ফাহিমকে দিয়ে পাঠালাম মেডিসিন আনতে। মেডিসিন আনার পর খেলাম, খেয়ে বিছানায় শুলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারলাম না। সকালে ফাহিমের ডাকে আমার ঘুম ভাঙলো। আমি তাকিয়ে দেখি ফাহিম রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। আমি বললাম, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? তুই ঘড়ির দিকে তাকা। আমি তাকিয়ে দেখি 10টা ছুঁই ছুঁই। এতক্ষণ ঘুমালাম আজকে? আমি তো তোর ডাকের আশায় ঘুমাই। তুই তো সকালে আমাকে ডেকে দিস। আমি চিন্তা করতে লাগলাম, তাহলে কি গতকাল রাতে ডক্টর আমাকে ঘুমের বড়ি খাওয়ার জন্য বলেছে? যাই হোক, মাথাটা এখন অনেক ভালো লাগছে। থ্যাঙ্কস ডক্টর। আরেকটি কথা, আমার মাথা ঘুরপাক খাচ্ছে। ডক্টর আমার প্রেসক্রিপশনের ছবি কেন তুলল? ছবি তোলার কথা শুনে সাথে সাথে আমাকে চিনে ফেললো, এমনকি আমার রোগটাকে বলে দিল। বুঝলাম একজন দায়িত্ববান ডক্টর। আমিও কলেজে যাব, একটু দাঁড়া। একটু পর রেডি হয়ে কলেজে গেলাম। এক ক্লাস করে আমি আর ভাইম ক্যাম্পাসের গাছতলায় এসে বসলাম। বসে দুজনে কথা বলছি। এমন সময় মোবাইলে কল আসলো। দেখি বাড়ি থেকে মা ফোন দিয়েছে। কেমন আছো বাবা? ভালো আছি মা, তুমি কেমন আছো? বাবার শরীরটা কেমন আছে? ভালো। শোন না, সামিয়াকে দেখতে আসছিল, তাদের পছন্দ হয়েছে। ছেলে কি করে? ছেলে ব্যবসা করে। তোমাদের ভালো লেগেছে? যৌতুক চায় 5 লাখ। কি, এত টাকা যৌতুক? তারা কি সরাসরি বলেছে? না, তারা এমন ভাবে বলেছে যেটাকে যৌতুকই বলে। এখন তোমরা কি চিন্তা করছো? আমরা তো তোর দিকে তাকিয়ে আছি। তুমি আমাকে রাতের দিকে কল দিও। আচ্ছা। আমি কলটা কেটে দিয়ে ফাহিমের কাছে এসে বসলাম। আমাকে চিন্তিত দেখে ফাহিম বলল, কিরে দোস্ত, তোকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? স্বামীর সম্বন্ধ আসছে, যৌতুক চাই 5 লাখ টাকা। বলিস কি? হুম। থাক দোস্ত, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। বাসায় যাবি? আমার একটা প্রাইভেট আছে। না, আমি একটু লাইব্রেরিতে যাব। ওকে, আমি চাই। আমি উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবছি কি যে করি। 5 লাখ টাকা যৌতুক। সন্ধ্যাবেলা মায়ের কাছে কি বলবো? আমার কাছে তো এত টাকা নেই। 3 বছর আগে ঢাকায় আসছিলাম,
এই 3 বছরে অনেক কেটে করে 4 থেকে 5 লাখ টাকা জমিয়েছি। কি যে করি। বাসায় আসলাম, এসে রেডি হয়ে গেলাম প্রাইভেটে যাওয়ার জন্য। প্রাইভেট শেষ করে গেলাম ডক্টরের চেম্বারে। গিয়ে দেখি এমন ভিড়, সিরিয়াল নিতে গেলাম। চেম্বারে ঢুকলেই 500। আমি খেয়ে পিএসকে বললাম সিরিয়াল দিতে। পিএস বলল, সিরিয়াল শেষ। সিরিয়াল শেষ মানে? আর 20 জন রোগী আছে, তাদেরকে দেখে ম্যাডাম চলে যাবে তাহলে আমি আগামীকাল। আগামীকাল মানে? আরে ভাই, একটা সিরিয়াল দেন, ম্যাডাম আমাকে চেনে। কিন্তু আমি তো চিনি না। ধুর ভাই, আপনার ভিতর মানবতা বলতে কিছুই নেই। ভাই, দিলে পরের দিন আমার চাকরি শেষ। আপনার চাকরি শেষ হবে কেন? আমি একদিন এরকম দয়াময়া করে একজনকে ম্যাডামের কথার বাইরে সিরিয়াল দিয়েছিলাম। তারপর? তারপর আর কি, ম্যাডাম প্রচণ্ড রেগে যায় আর আমার চাকরি নষ্ট করে দেয়। পরে অনেক মিনতি করে চাকরিটা আবার ঠিক করি। শুনেন, ম্যাডাম প্রচণ্ড জেদি, কোনো ভুল হলে রেগে যায়, তাই আমাদেরকে সাবধান থাকতে হয়। সেজন্য আমি এত বড় রিস্ক নিতে পারবো না। ইটস ওকে, আগে বুঝিয়ে বলবেন না? এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আর ভাবতে লাগলাম কি করা যায়। আগামীকাল আবার আসবো। আগামীকাল আসা সম্ভব নয়, কারণ আগামীকাল কোচিং আছে। যা করার আজকেই করতে হবে। ফোন দেব? না না, যদি রেগে যায়। এখন একটাই উপায়, সেটা হলো অপেক্ষা করা। চেম্বার থেকে বের হওয়ার সময় ধরতে হবে। কেন জানি মনে হচ্ছে ডক্টর আমাকে একটু বেশি কেয়ার করে। কেয়ারের পিছনে কি অন্য কোনো কারণ আছে? থাকলে ভালো, কারণ ডক্টরকে আমি প্রথম থেকে ক্রাশ খেয়ে গেছি। এক জায়গায় বসে অপেক্ষা করতে লাগলাম। 1-2 জন এভাবে 10 থেকে 12 জন চলে গেছে। তবু আমার অসহ্য লাগছে। মনে হচ্ছে আরো 2 ঘন্টা লাগবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। আসার সময় হয়ে আসছে। ভাবলাম চলে যাব। না না, কোনোভাবেই হার মানব না আমি। অপেক্ষা করতে লাগলাম। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অপেক্ষা করা। এদিকে ঘুম পাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করলাম। যদি সিরিয়াল পেতাম তাহলে এই 20 জনের পরেই আমাকে ঢুকতে হতো। সুতরাং অপেক্ষা আমাকে করতে হতো। অবশেষে এই 20 জন শেষ হলো। ভাবছি এখন ঢুকবো কিনা, নাকি বেরোলেই ধরবো। বেরোলেই ধরবো। ঠিক 20 মিনিট পরে ডক্টর বেরোলো। আমি সামনে গিয়ে বললাম, ম্যাডাম, আমি ঈশান মাহমুদ। এখন আর রোগী দেখা হবে না, আগামীকাল। আপনি তো আমাকে আগামীকাল বলেছিলেন চেম্বারে আসতে। লিসেন, সরি, শোনেন, এখন আর কোনো রোগী দেখবো না। ক্লিয়ার? এই বলে ডক্টর চলে যাচ্ছে। আমি তো অবাক। এই ব্যবহার ডক্টরের কাছ থেকে আশা করিনি। তার আবার মার্গা পিস কানে কানে এসে বলল, বলেছিলাম না আগামীকাল আসতে, শুধুই 4 ঘন্টা অপেক্ষা করলেন। আমার শরীরটা জ্বলে উঠল। ঠিকই তো, শুধু শুধু 4 ঘন্টা অপেক্ষা করলাম। ভাবছিলাম ম্যাডাম একটা ভালো মানুষ, কিন্তু এখন দেখছি সে একজন মানবতাহীন মানুষ। আর ভুলে ওই ডাক্তারের নাম মুখে আনবো না। যত সব ফালতু ডক্টর, টাকার জন্য তারা সব কিছু করতে পারে। এখন যে চেম্বারে ঢুকলে টাকা লাগবে না, তা তো না। অপেক্ষার কথা বাদই দিলাম। দেশে কেমন ডাক্তার এগুলো? এসব ভাবতে ভাবতে হসপিটাল থেকে বেরিয়ে আসলাম। আসা মাত্রই ফাহিম বলল, দোস্ত, কোথায় ছিলে এতক্ষণ? আর বলিস না, যত সব ফালতু ডক্টর। মানবতা বলতে কিছুই নেই। কেন যে সব ফালতু ডক্টর দেশে জন্মায়? কি হয়েছে সেটা তো বল। আমি ফাহিমকে ডাক্তারের কাছে যাওয়া, অপেক্ষা করা, শেষে ডক্টরের হৃদয় ভিতরের কথাগুলো বললাম। এসব শুনে ফাহিম কতক্ষণ ডক্টরকে বকলো। আমি আর জীবনে এই ডাক্তারের না মুখে আনবো না। ঠিক আছে, দেশে কি ডাক্তার একটাই নাকি? আমি আর ফাহিম কতক্ষণ বকে শরীরে জিদ মিটালাম। আসলে আমি একটা বোকা। বোকা না হলে 4 ঘন্টা বসে থাকতাম না। একটু পর বাবার কাছে ফোন দিলাম। কেমন আছেন বাবা? ভালো, তুই কেমন আছিস? ভালো। সকালে মার সাথে কথা বলেছি। আপনি কি বলেন? আমি তোর মার সাথে একমত। ছেলের বলে কোন কোম্পানির সাথে শেয়ার আছে। তোর মা আর তোর বোন তাদের বাড়ি দেখেছে, তাদের পছন্দ হয়েছে। আপনি জানেন এখানে খরচ একটু বেশি হয়। আর 5 লাখ টাকা যৌতুক আমাদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে না? কি আর করা যাবে? এখন তুই কত দিতে পারবি? আমি 1 লাখ টাকা দিতে পারবো। বাকিগুলো? আমি এর চেয়ে আর বেশি দিতে পারবো না।
এতদিন আমি গাধার মতো খেটে করে যেটুকু জমিয়েছি সেটুকু দিয়ে দিয়েছি। না পারলে জমি বিক্রি করেন, আর যৌতুক তো পরে দিলেও চলবে। তোর উপর চাপ দিব না, যতটুকু পারিস দে। ওকে, বিয়ের তারিখ ঠিক হয়েছে? না, ঠিক করব। বিয়ের তারিখ ঠিক করে আমাকে জানিয়েন। ওকে, রাখি। কল রেখে শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম। যাক, মনটা এখন একটু হালকা লাগছে। একটা উপায় তো বেরোলো। বেশি অসুবিধা হলে 1 লাখের জায়গায় 1.5 লাখ দেব। এখন আমার প্রয়োজন একটু ঘুমানো। কিসের ঔষধ দিত? ডক্টরের কথা মনে হলেই গাটা জ্বলে ওঠে। আমি দিলাম একটা ঘুম। মাত্র চোখটা লাগলো, তখনই কে জানি কল দিল। রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? আগে বলিনি, সরি। আর আমি ডক্টর আনিকা। কোন ডক্টর আনিকা? আমি আনিকা নামে কাউকে চিনি না। আমি আপনার ডক্টর। শোনেন, আমি কোনো ডক্টর দেখাইনি, আর আপনাকে আমি চিনি না। বললাম তো সরি। আমি অবাক। ডক্টর আমাকে ফোন দিয়েছে, আবার আমাকে সরি বলে। ভাবতেই অবাক লাগছে। আচ্ছা, আপনি কি আমাকে চেনেন না? না। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? রাতেই না বললাম আমি ঈশান মাহমুদ, মাথা ব্যথা। খেয়াল করিনি, বুঝিনি তো। একটানা কতক্ষণ রোগী দেখলে মাথা এমনিতেই ঠিক থাকে না, আবার সারা দিনে ক্লান্ত। পরে আমি আপনাকে চিনতে পারি। উফ, পরে আমার পিএসকে পাঠিয়ে দেখি আপনি চলে গেছেন। এখন কেন ফোন দিলেন? পরে বলতে, কারণ আমি চাই না আমি কারো চোখে খারাপ থাকতে। তাহলে চলে আসেন আগামীকাল আমার চেম্বারে। আপনি যদি আজকে আমাকে কল না দিয়ে থাকতেন তাহলে আমার চেহারা আর দেখতেন না। এতক্ষণ আপনি আমার কাছে একজন ব্যাড গার্ল এবং একজন ব্যাড ডক্টর ছিলেন। আর এখন একজন গুড ডক্টর এবং গুড গার্লফ্রেন্ড এবং নাইস লেডি। থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস। ওয়েলকাম। আগামীকাল আসবেন তো? দেখি, আগামীকাল কাজের চাপটা অনেক বেশি। বলেন আসবেন, আমি ওয়েট করব। ওকে, আসবো। কয়টায় আসবো? 5টার দিকে। সন্ধ্যার সময় আপনি চলে যান। আগামীকাল একটা মিটিং আছে। ওকে, বাই। এই বলেই ফোনটা কেটে দিলাম, আর দিলাম একটা ঘুম। সকালে ঘুম থেকে উঠেই কোচিংয়ে গেলাম। কোচিং শেষ করে কলেজে গেলাম। এভাবে সারাদিন কাজের চাপ শেষ। 5টার দিকে বাসায় এসে বিছানায় শরীরটাকে লাগিয়ে দিলাম। কি যে ভালো লাগছে, মাথাটা ধরে আসছে, মন চাচ্ছে ঘুমাতে। কিন্তু না, ডক্টরের কাছে যেতে হবে। উঠে গোসল করলাম, করে রেডি হয়ে চলে গেলাম ডক্টরের চেম্বারে। দরজার সামনে কোনো মানুষ নেই। আমি গিয়ে টোকা দিলাম। ভিতর থেকে বলল, আসেন। আমি ভিতরে ঢুকে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। থ্যাঙ্কস। আজ ডক্টর একটা খয়েরি রঙের বোরখা আর সাদা কালার ওড়না দিয়ে স্কার্ট পরা, নেকাব নেই। মন চায় শুধু তার দিকে তাকিয়ে থাকতে। শরীর ঠিক আছে? না, মাথাটা কেমন জানি লাগছে, কেমন লাগছে? যেরকম সব সময় লাগে। হলে আমি আপনাকে নতুন কয়েকটি ওষুধের নাম লিখে দিচ্ছি, সেগুলো খাবেন। কিন্তু আগেরগুলো? আগেরগুলোও খাবেন, এগুলোও খাবেন। ওকে। যদি আপনার রোগ ভালো হয়েছে তাহলে আপনি কি করবেন? কি করব? আপনাকে মনে মনে অনেক ধন্যবাদ দিব। হুম। আমি তো আপনার থেকে ছোট। হুম। তাহলে আপনি আমাকে তুমি কিংবা তুই করে বলতে পারেন। বললে আপনি রাগ করবেন না তো? না। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি এত তাড়াতাড়ি ডক্টর হয়ে গেলেন, সত্যি অবিশ্বাস্য। থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনার ফেসবুক অ্যাকাউন্ট ঘেটে দেখলাম আপনার উপর অনেক মেয়ে ক্রাশ। কাউকে লাভ করেন না? না, এখন সিঙ্গেল। এত সুন্দর একটা ছেলে, তারপরও সিঙ্গেল? আসলে মনের মতো কাউকে পাইনি। আর এবার 5-6টা লাভ করার চেয়ে ভালো না একজনকে মন থেকে ভালোবাসা, যাকে সারা জীবন আঁকলে রাখবো এই বুকের ভিতর। ঠিক আছে, ঠিক বলেছেন। আপনার সম্পর্কে কিছু বলেন। এমন সময় কে জানি ডক্টরের মোবাইলে ফোন দিল। হ্যালো, আশিক, কি করো? ঘুরতে আসছো? কার সাথে? বন্ধুদের সাথে? আমি চেম্বারে রোগী দেখি। ওকে, বাই বেবি। আমি মনে মনে ভাবছি কি হতে পারে, বন্ধুর সাথে তো এভাবে কথা বলে না কেউ। লাস্টে বেবি বলাতে আমার সবকিছু ক্লিয়ার হয়ে যায়। ডক্টরের বয়ফ্রেন্ড।
এটাই ছিল আমার কপালে। অনেকদিন পরে একটা মেয়ে পছন্দ হয়েছে, তারও বলে নাকি বয়ফ্রেন্ড আছে। কে ছিল? বয়ফ্রেন্ড। ও। রাগ করছেন? রাগ করবো কেন? কেন জানি আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। এ কি, তুমি কাঁদছো? কই না তো। ডক্টরের মুখ থেকে তুমি শুনে কলেজে আঘাত লাগলো। বেশি মাথা ব্যথা করছে? হুম। আচ্ছা ঠিক আছে, এই নাও টিস্যু, চোখ মুছো। থ্যাঙ্কস। আমি চোখ মুছে কিছুক্ষণ চুপ করে থাকলাম। আমি ডক্টরের চোখের দিকে তাকালাম। ডক্টর আমার চোখের দিকে তাকালো। দুজনের চোখ একসাথে হলো। ডক্টরের চোখ দেখে মনে হচ্ছে ডক্টর আমাকে কি যেন বলছে। সেটা কি আমাকে ভালোবাসার কথা? ডক্টর চোখ নিচে নামাচ্ছে না, একইভাবে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে বললাম, তো ডক্টর, আমি এখন উঠি? আর একটু বসেন, আমিও বের হব। একটু পর দুজনে একসাথে বের হয়ে আসলাম। একটাও কথা বললাম না, কারণ তার বয়ফ্রেন্ড আছে। সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে সুখে থাকুক, আর আমি আমার রাস্তা দেখি। দুজনে পাশাপাশি হাঁটছি। আনিকা বলল, আমার সম্পর্কে তো কিছু বলাই হয়নি। আর একদিন শুনবো। ওকে। আচ্ছা ডক্টর, আপনি আমার থেকে বড়, আপনাকে আনিকাবু বলে ডাকি, রাগ করবেন? আপু ডাকার দরকার নেই, ডাক্তার বলবা। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড সম্পর্কে কিছু বলুন। তার নাম আশিক, সে একটা জব করে, আর তার সাথে দেখা হয়েছিল আমার কানাডায়। আপনি কানাডায় গিয়েছেন? আপনারা পেরেছেন জীবনে কিছু করতে। থ্যাঙ্কস। তাহলে আমি চাই। বাই। গুড বাই। আমি একটা রিক্সা রেখে চলে আসলাম। মনে মনে এটাই বোধহয় ডক্টরের সাথে শেষ দেখা। আমি বাসায় চলে আসি। এসে ভাইবের সাথে কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ি। আনিকা এরকম বিব্রতকর অবস্থায় আগে কখনো পড়েনি। ঈশান যে কেঁদে দেবে সেটা কে জানতো। আসলে আনিকার ঈশানকে প্রথম দেখাতেই ভালো লেগেছে, কিন্তু আনিকার তো একটা বয়ফ্রেন্ড আছে। এই কথাটা আনিকা ঈশানকে কয়েকদিন পরে বলতো। আনিকা হয়তো আশিকের সাথে ব্রেকআপ করে ফেলবে, কারণ কিছুদিন আগে আশিককে অন্য একটা মেয়ের সাথে দেখে ফেলে। আর কিছুদিন ধরে আশিক আনিকাকে বেশি কেয়ার করে না, তার কারণ আশিক হয়তো আনিকার চেয়ে ভালো কাউকে পেয়ে গেছে। আনিকা বাসায় আসছে। আনিকার দুই বোন। আনিকা বড়, ছোট বোনের নাম শারমিন। বাবা মা দুজনেই আছে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে আশিককে কল করলো। ব্যস্ত আছে। দুইবার ডায়াল করার পর কল ঢুকলো না, ব্যস্ত আছে হয়তো। কার সাথে কথা বলছো? আরে আমার অফিসের এক স্যারের সাথে। মিথ্যা কথা। আনিকা, তুমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো। তুমি চেঞ্জ হওনি? না। আচ্ছা, তাহলে তোমার কল লিস্টে একটা স্ক্রিনশট দাও। কোনো চালাকি করবা না, কল কাটবা না। কেন তোমাকে আমার কল লিস্টের ছবি দেব? তোমার ভিতরে সমস্যা আছে। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। ভালো লাগবে কি করে? আমার থেকে ভালো কাউকে পেয়ে গেছো তো। শয়তানটা ফোনটা কেটে দিয়েছে। যখন ব্রেকআপ করেই ফেলবে তখন এত ঘোরাচ্ছে কেন? শারমিন ঢুকলো আনিকা রুমে। রুমে ঢুকে বলল, কাকে এভাবে গালি দিচ্ছিস আপু? কাউকে না। দেখ তো আপু, এই দুজনের মধ্যে থেকে কাকে ভালো লাগে? আনিকা অনিচ্ছা সত্ত্বেও তাকালো শারমিনের মোবাইলে। দেখে ঈশান আর একটা অপরিচিত ছেলের ছবি। আনিকা বলল, তুই এই ছবি কোথায় থেকে পেয়েছিস? তুই চিনিস? হুম। তুই কি করে চিনলি? আগে তুই বল। সে হলো ঈশান মাহমুদ, আমাদের কলেজের 3rd ইয়ারে পড়ে। অধিকাংশ মেয়েদের ক্রাশ, কিন্তু সে পাগলের মতো সারা দিন কাজ করে, কোনো মেয়েদের পাত্তাই দেয় না। তোর ক্রাশ? না, হাবা গোবা বন্ধুটার উপর ক্রাশ খাওয়া আমি। দে তোর মোবাইলটা দে। এই বলে আনিকা শারমিনের হাত থেকে মোবাইলটা নিয়ে ছবিগুলো ভালো করে দেখতে লাগলো আর বলল,
ঈশান মাহমুদের উপর যতগুলো মেয়ে ক্রাশ খেয়েছে তার একটা লিস্ট আমাকে দিবি। কেন, তুইও ক্রাশ খেয়েছিস? তাহলে আশিক ভাই? সে আমার পেশেন্ট। অনিচ্ছাকৃতভাবে আনিকা শারমিনের মোবাইলের ছবিগুলো দেখছে। একটা ছবির উপর আনিকার চোখ আটকে যায়। এই ছবির মধ্যে এটা কে? তুই দেখে ফেলেছিস? মানে? কয়েকদিন আগে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে আশিক ভাই আর একটা মেয়ে বসে ডেট করছিল। সুযোগ বুঝে এই ছবিটা আমি তুলে রেখেছিলাম, ভাবছিলাম তোকে দেখাবো, কিন্তু পরে ভাবলাম তুই যদি কষ্ট পাস, সেজন্য আর দেখাইনি। ঠিক আছে, আমি জানতাম সে তলে তলে আরেক মেয়ের সাথে ডেট করে। তুই এই ছবিটা আমাকে দে, আর তার সাথে এখনই ব্রেকআপ করব। তারপর কি ঈশানের সাথে প্রেম করবি? চুপ বেয়াদব, গিয়ে পড়তে বস। উপকার করলেও দোষ। এই বলে শারমিন চলে গেল। আনিকা ছবিটা আশিকের কাছে সেন্ড করলো, তারপর ফোন দিল। মেয়েটা কে? কে এটা? আমি জানি না। তোকে আমি কত ভালোবাসতাম, আর তুই কিনা আমার ভালোবাসার এই ফল দিলি। আরে তুই তো একটা বুড়ি, আর তুই আমাকে টাইম দিস? তুই তো থাকিস তোর কাজ নিয়ে, আর ছবির মধ্যে যে মেয়েটাকে দেখছিস, জানিস তার বয়স কত? মাত্র 19। তোর মতো বুড়ো না। আনিকা আশিকের মুখ থেকে এসব কথা শুনে অবাক হয়ে যায় আর কাঁদতে থাকে। তুই ঠিকই বলেছিস, আমি বুড়ি। যা, তোর সাথে ব্রেকআপ। তুই এই শাস্তি একদিন না একদিন পাবি। এই বলেই ফোনটা কেটে দেয় আর কাঁদতে কাঁদতে সারা রাত কাটিয়ে দিল। আমি সকালে ঘুম থেকে উঠে আমি আমার জীবন যুদ্ধে লেগে গেলাম। আমার খালি ডক্টরের কথাগুলো মনে পড়ে। পরক্ষণেই আবার মনে পড়ে, আরে ডক্টরের না বয়ফ্রেন্ড আছে। এভাবে একটা সপ্তাহ চলে যায়। ডক্টরের ঔষধগুলো নিয়মমাফিক খাওয়ার ফলে আর মাথা ব্যথাটা ওঠে না। আমি বোধহয় ডক্টরের কথা জীবনে ভুলতে পারবো না। বাড়ি থেকে ফোন আসলো, সামিয়ার বিয়ের তারিখ ঠিক হয়েছে, আর 1 সপ্তাহ পর বিয়ে। আমি ভাইমকে নিয়ে চলে গেলাম বাড়িতে। বিয়ে শেষ করে ঢাকায় আসতে 15 দিন লেগেছে। ভাই আগেই চলে এসেছে। পরে শেষমেশ আমার কাছ থেকে 1.5 লাখ টাকা দিতে হলো। যৌতুক পুরোটা দেওয়া হয়নি, জানি যে পরে আমাকে দিতে হবে। আমার সামনে পরীক্ষা আসছে, সকল কিছু ঠিক করে পরীক্ষার জন্য পড়তে হবে। আমি ছাত্র হিসাবে অতটাও খারাপ না। পরীক্ষা দিলাম, পরীক্ষা খুব ভালোই হলো, রেজাল্টও ভালো আসলো। এখন একটা কোচিং আর একটা প্রাইভেট পড়াই। একটা প্রাইভেট ভাইএমকে দিই। আমার রেজাল্ট ভালো দেখে ফার্স্ট ইয়ারের কয়েকটা ছেলে মেয়ে এসে আমাকে প্রাইভেট পড়াতে যাওয়ার জন্য বললো। আমি অনেক না করি, কিন্তু কে শোনে কার কথা। শেষ পর্যন্ত আমাকে রাজি হতে হলো। পরদিন থেকে তাদের কোচিং করায়। এভাবে 2 মাসের মতো চলে যায়। মাথা ব্যথা যেহেতু ওঠে না, তাই ঔষধ খাওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি। ঔষধগুলো দেখলেই ডক্টরের কথা মনে পড়ে যায়। ঔষধ দেখা হয় না, তাই আনিকার কথা আর মনে পড়ে না। ফার্স্ট ইয়ারের যে ব্যাচটা আমি পড়াই, সেখানে একটা মেয়ে আমাকে কি জানি বলবে। আমি পড়া ছাড়া অন্য কোনো টপিক নিয়ে কথা বলি না, সেরকম কোনো চান্সই দিই না। একদিন তাদের পড়িয়ে চলে যাচ্ছি, এমন সময় এই ব্যাচের সবচেয়ে সুন্দরী মেয়েটা আমাকে ডাক দিল। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি মেয়েটার চেহারার সাথে ডক্টরের অনেকটা মিল আছে। তাহলে সে কি ডক্টরের ছোট বোন? কাছে আসলে বললাম, কি বলবে বলো? কিছু না। তাহলে ডাক দিচ্ছ কেন? আমি গেলাম। প্লিজ যাবেন না, আপনার বন্ধু ফাহিম। ফাহিম কি করেছে? আমি বুঝতে পারছি শারমিন অনেক ভয় পাচ্ছে। তার নাম্বারটা একটু দেবেন? আমি কেন দিতে যাবো তার নাম্বার? প্লিজ দেন না, প্লিজ প্লিজ। নাম্বার নিয়ে কি করবে? সেটাও বলতে হবে? তাকে কল দিয়ে বলবো তাকে আমি ভালোবাসি, তাই না? হুম। দেখো,
আমি তোমাকে একটা কথা বলি, এসব প্রেম ভালোবাসা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। দিবেন না আগেই বলতেন, কেন এতক্ষণ ঘোরালেন? ধুর, আমি গেলাম। এই বলেই চলে যাচ্ছে। আমি কি যেন ভেবে আবার শারমিনকে ডাক দিলাম। আসলে বললাম, তোমরা কয় ভাই বোন? শারমিনের মুখে পাকা হাসি ফুটে উঠল আর বলল, দেখছেন মানুষকে কিভাবে প্রয়োজন পড়ে। দেখছি। এখন বলো, তোমরা কয় ভাই বোন? আপনার সব প্রশ্নের উত্তর দিব, আগে আমাকে ফাহিমের নাম্বার দিন। আমি ভাবছি নাম্বারটা দেব নাকি দেব না। ফাহিম বেচারা একবার জায়গা খেয়ে আর প্রেমের নাম নেয় না, আর শারমিন তো অনেক সুন্দরী। দিয়ে দিই নাম্বারটা। ওঠান। থ্যাংক ইউ। নাম্বার উঠালে আমি বললাম, এবার আমার প্রশ্নের উত্তর দাও। কি? কতবার বলবো, তোমরা কয় ভাই বোন? আসতে বলুন, না হলে কিন্তু চলে যাব। ওকে, বলেন। কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা। আমরা 2 বোন, ভাই নাই। বোন কি তোমার বড়? হুম। কি করে? আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, গেলাম। কোথায় যাও বলে যাও। বলতে পারবো না। তোমাকে ভুল নাম্বার দিয়েছি। কথাটা বললাম সম্পূর্ণ অনুমানে, কারণ এই সময় ফাহিম ঘুমায়, আর সে ঘুমানোর সময় মোবাইলটা বালিশের নিচে ফেলে ঘুমায়। তার মানে নেটওয়ার্ক নেই। চালাক মেয়ে কলও দিয়ে ফেলেছে। যেটা ভেবেছিলাম সেটাই, কোনো রেসপন্স নেই। এসে বলল, আমার বড় বোন ডাক্তারি করে। কোন হসপিটালে? শারমিন হসপিটালের নাম বলল। আমার চিনতে কষ্ট হয়নি, এটা যে আনিকার ছোট বোন। এবার সঠিক নাম্বারটা দেন। এটাই সঠিক নাম্বার, আবার চেষ্টা করো। শারমিন আবার চেষ্টা করে। এবার কল ঢুকে ওপার থেকে বলল, আসসালামু আলাইকুম। কে? শারমিন কথা বলতে বলতে চলে গেল। আমার চোখটা গাছতলায় যায়। দেখি 3টে ছেলে আমার দিকে আঙুল দিয়ে কি যেন দেখাচ্ছে। ছেলে 3টা সেকেন্ড ইয়ারে পড়ে। ক্যাম্পাসের মধ্যে ফার্স্ট নতুন ইয়ারের ছাত্রছাত্রীর সাথে র্যাগিং করে। আমার সাথে তেমন কোনো চান্স নেই। ভালো করে জানে চট থাপড় গালে পড়বে। সে যাই হোক, তাদের চাওয়া আমার কাছে সুবিধা লাগলো না। এর জন্য কিছু একটা হতে পারে, সাবধান থাকতে হবে। আমার বাসায় যেতে রাত হবে। বাসার পিছন দিয়ে একটা গলি আছে। এই গলিতে আমরা চলাফেরা করি। এই গলিতে তেমন মানুষ থাকে না সন্ধ্যার পর। আমি মাত্র গলিতে ঢুকলাম, দেখে আমার পিছনে আরো 2 জন গলিতে ঢুকছে। তাদের দিকে চোখ যায়। আমার চিনতে কষ্ট হলো না, গাছতলায় বসা 3 জনের মধ্যে 2 জন। তারা আমার থেকে অনেকখানি দূরে। আমি ভাবলাম কোন একটা ঝামেলা হতে পারে। আমি আমার হাঁটার গতি বাড়িয়ে দিলাম, আর একটু সামনে গিয়ে দেখি বাকি আরেকজন। আমার বুঝতে কষ্ট হলো না এটা একটা ফাঁদ। আমি হাঁটার মধ্যে মোবাইল বের করে ফাহিমকে মেসেজ করলাম যত তাড়াতাড়ি সম্ভব বাসার পিছনের গলিটা আসার জন্য, কারণ আমি সমস্যায় পড়েছি। মেসেজটা করে সুবোধ বালকের মতো হেঁটে চলে যাচ্ছি। এমন ভাব ধরলাম যেন আমি তাদেরকে দেখিনি। ভাব ধরাটা বেশিক্ষণ টেকেনি। পিছন থেকে ডাক আসলো, ওই দাঁড়া, তোর সাথে কথা আছে। আমি না শোনার ভান করে হেঁটে চলে যাচ্ছি। ওই, তোকে বলছি না দাঁড়াতে। আমি এবারও না শোনার ভান করে হেঁটে চলেছি। এবার সামনে জন আমার পথ আটকালো আর বলল, তোকে ডাকছি, শুনছিস না? কি বলবি বল। ডাক দিচ্ছি, শুনছিস না কেন? প্রয়োজন মনে করিনি। কি বলবি বল, আমার তারা আছে। তোর যেতে দেরি আছে, তোর সাথে আমাদের অনেক বোঝাপড়া আছে। আমি কি তোদের কোনো সমস্যা করেছি? ক্যাম্পাসে সব সুন্দরী মেয়েরা তোর পিছনে ছুটে। আজ তোর এমন অবস্থা করবো যাতে কোনো মেয়ে তোর দিকে তাকাতেই লজ্জা পায়। তোর শারমিনের সাথে কি সকালে তার সাথে হাসাহাসি করে কি কথা বলছিলিস? একটা কথা বলে যাস না, আমি কিন্তু তোদের থেকে সিনিয়র। এখন চুপচাপ চলে যা,
কোনো সমস্যা হবে না, পরে কিন্তু তোদের খবর আছে। তোকে এমন মার মারবো যাতে তুই কোনো কথাই বলতে না পারিস। তুই কি সার্ভেন্টকে ফটিয়ে ফেলছিস নাকি? তোর সাথে রুম ডেটের অফার দিয়েছে নাকি? তুই তো রুম ডেট করতে পারবি না। আমাদের ঠিকানাটা বল, আমরা চলে যাব। এই বলেই তারা হাসতে লাগলো। আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। তিনজনের সাথে একা পারা যাবে না। ভাই এখনো দেরি করছে কেন? মেসেজ দেখলে তো তাড়াতাড়ি আসার কথা। দেখি তারা তিনজন থেকে একজন প্যান্টের বেল্ট খুলছে, আর একজন একটা ছুরি বের করেছে। তারা আমাকে তিন দিক দিয়ে ঘিরে ধরেছে, তাই দৌড়তেও আর কোনো চান্স পাওয়া যাচ্ছে না। আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, মারা শুরু করে দিই। আমাকে টিকে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ফাহিম না আসে। আমি ছুরিওয়ালা ছেলেটাকে কানের নিচে নরম জায়গায় শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা আঘাত করলাম। তারা হয়তো আমার কাছ থেকে এমন আঘাত আসবে কল্পনাও করেনি, তাই প্রতিরক্ষা করার কোনো সুযোগই পায়নি। যে জায়গায় আঘাত করেছি ঠিক সেই জায়গায় গিয়ে লাগলো। ছেলেটা আমাকে বলে একটা চিৎকার দিয়ে নিচে পড়ে গেল। বাকি দুজন ততক্ষণ নিজেকে সতর্ক করে ফেলেছে, আর তাদের চোখে মুখে জ্বলে উঠেছে প্রতিশোধের আগুন। হাতে বেল্টওয়ালা ছেলেটা আমাকে বেল্ট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলো। আমি যেহেতু সতর্ক ছিলাম, তাই সাথে সাথে মাথা নুয়ে ফেলি। আমার মাথার উপর দিয়ে চলেছে বেল্টটা। তার আবার নতুন করে আঘাত আনতে কিছুটা সময় লেগেছিল। এই ফাঁকে আমি তার ঘাড়ে একটা সজোরে আঘাত করলাম শরীরের সমস্ত শক্তি দিয়ে। মারের টাল সামলাতে না পেরে সে চিৎকার করে বসে পড়ে। এই ফাঁকে তৃতীয় জন সুযোগ পেয়ে গেছিল। তৃতীয় জন আমার কোমরে দিল এক লাথি। আমি টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। এই ফাঁকে বাকি দুজন উঠে আমার উপরে চড়া হলো। তিনজন আমাকে এলো পাথরে কিলঘুষি মারতে লাগলো, আর মারতে মারতে বলছে, মার সালারে মার। সালাকে ঘুষি দিল, গাড়ি লড়াতে পারছি না। কথা বলছে আর মারছে। আমি হাত দিয়ে প্রতিরক্ষা করছি। আমার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, মুখের কয়েক জায়গায় কেটে গেছে, অনবরত রক্ত পড়ছে। এমন সময় ফাহিমের কণ্ঠ কানে আসলো। ফাহিমের হাতে একটা লাঠি। এই লাঠি থেকে ওরা তিনজনে দৌড় দিয়েছে। ফাহিম যেভাবে দৌড়ে আসছে, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আমার কাছে এসে বলল, সরি দোস্ত, দেরি হয়ে গেছে। ওকে ওকে। আমি ওয়াশরুমে ছিলাম, বের হয়ে দেখি তোর মেসেজ দেখার সাথে সাথেই আমি চলে আসছি। আমি তোকে কিছু বলেছি? দেখ, আমার অনেক ব্লিডিং হচ্ছে, আমাকে কোনো একটা ডক্টরের কাছে নিয়ে চল। আমি তোকে ধরছি। ফাহিম আমাকে ধরে গলি থেকে বের করে রাস্তা নিয়ে আসে। একটা গাড়ি ডাক দেয়। আমি গাড়িতে উঠি। আমার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখের কয়েক জায়গা কেটে গেছে, পিঠে ব্যথাটা একটু বেশি করছে। হাত দিয়ে দেখি অনেক রক্ত। বুঝলাম ছুরি দিয়ে আঘাত করেছে, অনেক ব্লিডিং হচ্ছে, তাই আমি জ্ঞান হারাই। আনিকা আশিকের সাথে ব্রেকআপ করার পর একা হয়ে গেছে। প্রতি রাতে কেন জানি ঈশানের কথা মনে পড়ে। চেম্বারে ঈশান আর আসে না, কারণ হয়তো ঈশানের রোগটা ভালো হয়ে গেছে। আনিকা কোনোভাবেই ঈশানকে ভুলতে পারছে না। আনিকার খালি ঈশানের কান্নার কথাটা মনে পড়ে, আর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। সবসময় আনিকা নিজেকে এই বলে সান্ত্বনা দেয়, ঈশান, তুই তোমাকে ভালোবাসছিস, আমি জানি তুই একদিন ঠিকই আসবি। আসলে যে ঈশানকে কি করবে আনিকা, সেটা আনিকাই জানে। এভাবে আনিকা 2 মাস চলে যায়, তবুও ঈশানের কোনো দেখা নেই। বাড়ি থেকে বিয়ের কথা বলেছে, ভালো একটা সম্বন্ধ আসছে, বলছে বিয়ে করার জন্য। আনিকা এই বাহানা সেই বাহানাতেই দেরি করছে। শেষমেশ আনিকা নিজেই সিদ্ধান্ত নিল যে নিজেই ঈশানের সাথে দেখা করবে আর নিজের ভালোবাসার কথা বলবে। ওই দিন রাতে আনিকা রুমে শারমিন আসে আর খুশিতে নাচতে থাকে। এদিকে আনিকা টেনশনে বাঁচে না, আর নিজের বোন কিনা নাচে। দিল এক ধমক। নিমেষে শারমিনের মুখটা কালো হয়েছে। ধমকের কারণে শারমিন কেঁদে দেয়, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে আর বলছে, আপু, তুই না অনেক খারাপ। আমি টেনশনে পাচ্ছি না, আব্বা আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর তুই কিনা খুশিতে নাচছিস। যা, তোর সাথে আমি আর কথাই বলবো না। ব্যাপারটা ছিল ঈশানকে নিয়ে। এই বলে শারমিন সেখান থেকে চলে আসলো। আনিকা ঈশানের নাম শুনে আটকে যায়। ঈশানের ব্যাপারে কি বলবে শারমিন?
পরক্ষণেই মনে পড়ল, আরে ঈশান আর শারমিন তো একই কলেজে পড়ে, নিশ্চয় কিছু একটা হয়েছে। শারমিন যেহেতু খুশিতে নেচেছে, তাহলে নিশ্চয় ভালো খবর। এইসব চিন্তা করে শারমিনকে 5 থেকে 6টা ডাক দিল, তবু শোনেনি। তার মানে অনেক রাগ করেছে। আনিকা জানে শারমিনের রাগ ভাঙানো অতটাও সহজ নয়। আনিকা ভাবতে লাগলো কি করে রাগ ভাঙানো যায়। এখন একটাই উপায়, তার পছন্দের খাবার বানানো। আনিকা যতটুকু মনে পড়ে, শারমিনের পছন্দের খাবার হলো পিৎজা। কিছু করার নেই, পিৎজার অর্ডার দিল। পিৎজা আসলো। পিৎজা নিয়ে আনিকা শারমিনের রুমে গেল। গিয়ে দেখে শারমিন শুয়ে আছে। আনিকা গিয়ে শারমিনের সাথে মজা শুরু করলো। ওলে আমার গোলুমুলো আপুটা রাগ করেছে? কোথায় রাগ করেছে? গালে নাকি মুখে? দেখ তোর জন্য কি আনছি। যা, তোর সাথে কোনো কথা নাই। ওকে, তাহলে পিৎজাটা আমি একাই খাই। কি, তুই পিৎজা আনছিস? হুম। দে আপু দে। তো রাগ ভাঙছে? হুম। তারপর 2 বোন মিলে পিৎজা খেতে লাগলো। আনিকা জিজ্ঞাসা করলো, ঈশানের ব্যাপারে কি যেন বলছিলি? আমি জানি তুই এই প্রশ্নটাই করবি, কারণ তুই আরো আগেই ঈশানের উপর ক্রাশ খেয়েছিস। খেয়েছি, এখন বল। শারমিন ঈশানের কাছে প্রাইভেট পড়া। সকালে সব কথা আনিকাকে বলল শারমিন। এক পর্যায়ে আনিকার মুখটা উজ্জ্বল হয়ে যায়, কারণ ঈশান কারো প্রেমে পড়েনি। আর শারমিনের বোনের সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করে বুঝতে পারলো এখন আনিকাকে ভালোবাসে। তার মানে ঈশানের কাছে গেলে হতাশ হবে না। খুশিতে আনিকা শারমিনকে নিয়ে নাচতে থাকে। আনিকা ভাইমের কথা শুনে বলল, আগে পড়াশোনায় মনোযোগ দে, প্রেম ভালোবাসা পরেও করতে পারবি। ধুর আপু, তুই আর ঈশান ভাই সম্পূর্ণ এক হলে ভালো। এই বলে নাচতে নাচতে আনিকা নিজের রুমে চলে গেল, গিয়ে ঘুমিয়ে পড়ল। শারমিন ভাবছে আমি প্রেম করলে তুই জানবি কোথা থেকে। শারমিনও ঘুমিয়ে পড়ল। আমি চোখ খুলে দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। চোখ খুললে ভাইম কাছে আসলো আর বলল, এখন কেমন লাগছে? ভালো। এখন বল, কে কে তোকে মেরেছে? নাম জানি না, তবে কলেজের 2nd ইয়ারে পড়ে। সেকেন্ড ইয়ারের ছেলেটা তোকে মেরেছে? হুম। তুই কিছু করেছিস? না, তোর জন্যই তো আমি মার খেলাম। আমার জন্য মানে? তোর উপর ক্রাশ খাওয়া মেয়েটা শারমিন, তার জন্যই। ওই যে শারমিন, মানে সকালে যে ফোন দিয়েছিল ওইটা? হুম, তার সাথে কথা বলেছি। এইদিকে শালা ছেলেগুলো আমাকে আসছে মারতে। তুই কোনো টেনশন করিস না, শারমিনকেও দেখে নেবো আর ওই শালাকেও দেখে নেবো। পরক্ষণেই এক নার্স এসে বলল, আপনাদের বেড ছেড়ে দিতে হবে, কেন? কারণ এখানে অন্য রোগী আসবে। কেন? আমরা তো বেডের ভাড়া দেবো। তাহলে উপরতলার উন্নত মানের বেডে যান, একদিনের ভাড়া 10,000 টাকা। মানে? মানে কিছু না, আপনাদের বেড ছাড়তে হবে, ব্যাস। ওকে ভাই, আমি ঠিক আছি, ছেড়ে দিচ্ছি। আপনার ব্যবহার ভালো লাগলো না। কি করবেন, যত সব ফালতু, কোথা থেকে যে আসে এগুলো হসপিটালে, সব ছোট লোকের বাচ্চা। ভাইমের এমনি মাথা গরম, এক আমাকে মেরেছে, তার উপরে এই নার্সের এসব কথা শুনে রেখে যায়। ভাইম কোনো চিন্তা না করে গেছে চট দিতে। আমার এক হাত খালি ছিল, সাথে সাথে ওকে ধরে বাইরে নিয়ে আসি আর বললাম, এই নার্সকে পরে দেখে নেব। তুই আমাকে ধরলি কেন? জ্বর দিয়ে সব দাঁতগুলো ফেলে দিতাম। দেখ বিল কত হয়েছে, আমি এখানে বসি। এতক্ষণ আমার হসপিটালটা ভালো করে দেখা হয়নি। হসপিটালের এদিক ওদিক তাকিয়ে আমার চোখটা বড় হয়ে যায়। আরে এ তো আনিকা যে হসপিটালে কাজ করে, এরা তো সেই হসপিটাল। এই করিডোর পার হলেই তো আনিকার চেম্বার। আনিকা বসে আছে চেম্বারে, এত কাছে বসে আছে আমার ভালোবাসা। মন যাচ্ছে উড়াল দিয়ে চলে যায় তার কাছে, কিন্তু গিয়ে কি লাভ হবে, তার তো বয়ফ্রেন্ড আছে। আচ্ছা গেলে তো অসুবিধা নেই, কেন জানি মন যাচ্ছে
আনিকাকে এক নজর দেখতে। সম্ভবত ভালোবাসে সে কারণে। ফাহিম এসে বলল, দোস্ত, বিল 10,000 টাকা। এত টাকা? কি করলো? একটু পিঠে সেলাই করলো আর মুখে ওয়াশ করে ব্যান্ডেজ করে দিল। সামান্য কাছে এত টাকা কি করে হয়? আমি একই প্রশ্ন করেছিলাম। তারা বলে তোকে ইনজেকশন দিয়েছে, সেগুলো নাকি অনেক দামি। ঠিক আছে, দেখি কি করা যায়। তুই এক কাজ কর, যে নার্স আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে তার নামটা জেনে আয়। তুই দাঁড়া। তানহা, নার্সের নাম তানহা। তা না, নামটা সুন্দর, কিন্তু আজ তো একটা ডাইনি। আমি এক জায়গায় যাবো, তুই আমাকে হেল্প কর। কোথায় যাবি? আমাকে ধর, তোকে বলছি। আমি যে মাথার জন্য ডক্টর দেখিয়েছিলাম, সেই ডক্টরের চেম্বার একটু সামনেই, তার কাছে যাচ্ছি। কিন্তু তার কাছে গিয়ে কি লাভ হবে? জানি কোনো লাভ হবে না। আর এই ডক্টরকে আমি 2 মাস আগে ভালোবেসেছিলাম। এত কাছে যেহেতু এসেছি, তাকে এক নজর দেখেই যায়। ওকে, যা। আর শোন, এই ডক্টরের বোনের নাম শারমিন। কি বলিস? ওই দেখ ডক্টরের চেম্বার, আমি চাই। কতক্ষণ লাগবে? জানি না। এই বলে আমি আনিকার চেম্বারে চলে আসি। তার ওই পিএস এসে বলল, এখন কোনো রোগী দেখা হবে না। ম্যাডামকে বলেন ঈশান মাহমুদ আসছে। পিএস ভিতরে চলে যায়। একটু পর ফিরে এসে বলল ভিতরে যেতে। আমি ভিতরে ঢুকলাম। দেখি ডক্টর উল্টো দিকে চেয়ার ঘুরিয়ে বসে আছে। আমাকে মুখ দেখাবেন না? যেটার জন্য এত কষ্ট করে আমি এখানে আসলাম, দেখাবেন না? তাহলে ভিতরে আসতে বললেন কেন? আমি চলে যাচ্ছি। এই বলে বসা থেকে উঠলাম। দেখি ডক্টর তার চশমাটা রেখে সোজা হেঁটে আমার কাছে চলে আসে। এসে কোনো কথা না বলে আমার মাথায় ধরে সোজা তার নরম গোলাপি ঠোঁটটা আমার ঠোঁটের মধ্যে লাগিয়ে দেয়। আমি এর জন্য মোটে প্রস্তুত ছিলাম না। 30 সেকেন্ড পর ছেড়ে দিল। সে চোখ বন্ধ করে রেখেছে। এটা কি ছিল? জানি না। এবার আমি তার পিছনে কোমরে হাত রেখে টান দিয়ে আমার একেবারে কাছে এনে আমি নতুন করে আমার ঠোঁটটাকে লাগিয়ে দিই। এবার আমরা দুজন একের অন্যের ঠোঁটের স্বাদ উপভোগ করলাম টানা 2 মিনিট। আমি আস্তে আস্তে তার কোমর ছেটে দিই। ডক্টর আস্তে আস্তে নর্মাল হয়। আমার কাছ থেকে একটু সরে চোখ খুলল আর একটা মুচকে হাসি দিল। এত ভালোবাসা, এত আকাঙ্ক্ষা, এসব এতদিন কোথায় রেখেছিলে? জানি না। আমি আস্তে আস্তে চেয়ারে বসি। ডক্টর এখন পুরো শরীরে তাকায়, তাকিয়ে অবাক হয়ে যায় আর বলে, এসব কি? তোমার শরীরে কি করে হয়েছে এগুলো? এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, আমি ঠিক আছি। কোথায় তুমি ঠিক? পিঠে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। আনিকা উঠে এসে আমার শরীর দেখতে লাগলো। দেখে বলল, তোমাকে মনে হয় 3-4 জন মিলে গণধোলাই দিয়েছে। কি করে হলো? সব খুলে বলো। আমি আনিকাকে রাতের ঘটনা, হাসপাতালে আসা এবং সর্বশেষে নার্সের কথাটা বললাম। নার্সের কথা শুনে আনিকা রেগে যায় আর বলে, তুমি একটু বসো, আমি সব ঠিক করে দিয়ে আসি। আমি কিছুক্ষণ বসে রইলাম। একটু পর আনিকা এসে বলল, সব ঠিক আছে, তোমাকে কিছু ঔষধ লিখে দিচ্ছি, সবগুলো খাবে আর পুরো 2 সপ্তাহ রেস্টে থাকবে। এতদিন রেস্টে থাকতে পারবো না। কেন? শোনো, আমি 2টো কোচিং, একটা প্রাইভেট পড়াই। আমি যদি 2 সপ্তাহ এসব বন্ধ রাখি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি? আমি এখানে একটা মেসে থাকি। মেসের ভাড়া খাওয়া সব কিছু আছে। আর আমাদের ফ্যামিলি মেম্বার 6 জন। আবার একটা ছোট জুতোর দোকান আছে, সেটা দিয়ে চলে না। তাই আমি এখানে গাধার মতো খেটে খুঁটে কিছু টাকা ইনকাম করে বাড়িতে পাঠাই। এখন যদি 2 সপ্তাহ এসব বন্ধ রাখি তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছ? আনিকা উঠে আমার কাছে এসে বসলো, বসে আমার হাত ধরলো। ঈশান, তোমার সমস্যা আমার সমস্যা। আমি তোমাকে ভালোবাসি, তুমি বাসো না? বাসি, কিন্তু কিন্তু কি? তোমার একটা বয়ফ্রেন্ড আছে? তো আমি 2 মাস আগে ব্রেকআপ করেছি। ও, খুব ভালো। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো।
তুমি কোনো টেনশন করো না। তুমি এই 2 সপ্তাহ রেস্ট নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি বলছো? হুম। আচ্ছা, তুমি তো বললা তোমাকে 3 জন মারলো। কেন মারলো সেটা তো বললা না। তোমার বোন শারমিনের কারণে। অবশ্য তার এখানে কোনো দোষ নেই। তার সাথে সকালে কথা বলছিলাম, সেটা 3 জন ভালো চোখে নেয়নি। শারমিন এখানে জড়িত আছে? মোবাইল বের করলো তাকে ফোন করার জন্য। তাকে ফোন দিও না, তার এখানে কোনো দোষ নেই। ওকে, মোবাইলটা দাও। গতকাল রাতে ভেঙে গেছে। এখন কি করবা? ফাহিমকে দিয়ে নতুন মোবাইল কিনবো। জানো আমার এখন কি মন চাচ্ছে? কি মন চাচ্ছে? এখানে তোমার সাথে বসে সারাদিন কথা বলতে। আমারও মন চাচ্ছে। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তুমি যাবে? হুম। চলো তাহলে। আর শোনো, তোমার আর কোনো বিল দিতে হবে না। হুম। আমি উঠে আস্তে আস্তে বের হচ্ছি। এমন সময় আবার আনিক আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি ঈশান, তুমি আমাকে ছেড়ে যেও না। না, কখনো না। আমি জানতাম। এবার ছাড়ো, ব্যথা লাগছে তো। তুমি বাইরে গিয়ে একটু দাঁড়াও, আমি আসছি। ওকে। এই বলে আনিকা আমাকে ছেড়ে দেয়। আমি বাইরে বেরিয়ে ফাহিমের কাছে আসি। ফাহিম আমাকে ভালো করে দেখছে। আমি বললাম, কি দেখছিস এরকম ভাবে? দেখছি তুই ঠিক আছিস কিনা। ঠিক আছি মানে? তুই এতক্ষণ ডক্টরের চেম্বারে কি করে থাকলি? কেন, কি হয়েছে? আর বলিস না, তুই ভেতরে যাওয়ার একটু পর ডাক্তার বেরিয়ে আসলো। এসে নার্সকে ডেকে আনলো, এনে দিল এক ধমক। যে কেউ ভয় পেয়ে যাবে। তারপর আমাকে ডাকলো এবং আমার কাছে মাপ চাওয়ার। পরে রিসেপশনে গিয়ে কি যেন বলল। তারপর আবার চেম্বারে ঢুকে গেল। এতক্ষণ পুরো হসপিটাল নিস্তব্ধ ছিল। ডক্টর অনেক চেতি, কিন্তু তার এরকম করাটা একদম ঠিক হয়নি। বিল দিতে হবে না? না, ডক্টর আমাদের সাথে বাসায় যাবে। এই ডক্টর? হুম। না দোস্ত, না। আরে টেনশন করছিস কেন? আমি আছি না। তোরা দুজন প্রেম করছিস? হুম। আল্লাহ জানে তুই এই মেয়েকে কিভাবে কন্ট্রোল করবি। ওই দেখ, সে আসছে। চুপ। আনিকা এসে বলল, তাহলে চলো। আনিকা মুখে নিকাব ছাড়া এসেছে। এটা দেখে কেন যেন আমার একটুও ভালো লাগলো না। চলো। নিচে গিয়ে দেখি আনিকার পার্সোনাল গাড়ি আছে। গাড়ির ড্রাইভার একজন ইয়াং বয়সের ছেলে। এটা দেখে আমার একদম ভালো লাগলো না। যাই হোক, গাড়িতে বসলাম। আমার পাশে আনিকা বসলো। এতক্ষণ হাঁটার পর আমাকে ক্লান্তি ঘিরে ধরল। আমি গাড়ির সিটে বসে মাথাটাকে এলিয়ে দিলাম। আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে গেলাম। চোখ খুলে দেখি আনিকা আমাকে ডাকছে। ফাহিম বলল, দোস্ত বাড়িতে চলে এসেছি। নামার সময় আনিকা আমাকে হেল্প করলো। আস্তে আস্তে হেঁটে রুমে গেলাম। গিয়ে বিছানায় শুলাম। আমার পাশে আনিকা বসলো। আমাদের দেখে ফাহিম বাইরে চলে যায়। এটা তোমার জন্য। কি? মোবাইল। তোমাকে কে বলেছে মোবাইল কিনতে? কেউ না। তাহলে কেন কিনলে? ভালোবাসি বলে। এখানে আমার আর কিছুই বলার নেই। আনিকা আমাকে ভালোবাসে, এই জন্য মোবাইল কিনে দিল। এখানে ফিরিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে। আর শোনো, আমি তোমাকে ঔষধ খাওয়ার সময় হলে কল দিব। তোমার তো কষ্ট করতে হবে না, তুমি বলে যাও। না, আমি তোমাকে কল দিব। ওকে। আমি আনিকার স্কার্ট ধরে নেকাবের মতো করে বললাম, তোমাকে নেকাব অবস্থায় বেশি সুন্দরী লাগে। সত্যি? হুম। আনিকা সুন্দর করে নেকাব পরে বলল, এবার ঠিক আছে? হুম। তাহলে আমি যাই? যাও।
এই বলি আনিকা চলে যায়। আনিকা চলে গেলে ভাইম এসে বলল, সব ঠিক আছে তো? হুম। এখন বল, ওই 3 ছেলের কি করবি? তুই আগামীকাল গিয়ে 3টিকে খুঁজে বের করবি। তারপর কলেজে ভিপিকে সবকিছু বলবি। দেখ তারা কি করে। আর আগামীকাল গিয়ে ফার্স্ট ইয়ারে যে ব্যাচটা তুমি পড়াই তাদের বলবি 2 সপ্তাহ তাদের বন্ধ। অথবা শারমিন ফোন দিলে শারমিনকে বলতে পারিস। ওকে। আমার সব ক্লান্তি এসে ঘিরে ধরল। আমি দিলাম এক ঘুম। একটু ঘুমে বিকাল। বিকেলে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। করে আনিকার কাছে কল দিলাম। সাথে সাথেই সে রিসিভ করে বলল, ঘুম হয়েছে? হুম। আনিকা ঔষধের নাম বলল, সেগুলো খেয়ে নিলাম। এভাবে প্রতিদিন আনিকা টাইম টু টাইম কল দিয়ে আমাকে ঔষধ খাওয়াতো। একদিন কি এক বেলা মিস হয়নি। আনিকার প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে। টাইম টু টাইম ঔষধ খাওয়ার পর 10 দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। এই কয়েকদিনে আনিকা আমার কাছে 5 বার সে দেখে যায়। আমি আবার আগের মতো কোচিং প্রাইভেট পড়াতে শুরু করি। আমাকে যে ছেলেগুলো মারলো তাদের বিচার হয়েছে। ভিপিকে বলার পর ভিপি চড়থাপড় দিয়ে সবকিছু মিলিয়ে দিল। এতে আমার শরীরে রাগ কমলো না, ভাই মেরো না। তাই আমাদের বেশের কয়েকজনকে নিয়ে রাতের বেলা 3টাকে ইচ্ছে মতো গণধোলায় দিলাম। সবাই মুখোশ পড়া ছিল, তাই কে মারল কেউ কিছু বলতেও পারল না। এর মধ্যে বাড়ি থেকে মৃত্যুর সংবাদ আসলো যে আমার দাদা মারা গেছে। সংবাদ আসলো রাতে। আমি ঠিক করলাম রাতে বাড়ি যাব। দাদা ছোটবেলায় আমাকে খুব আদর করত। দাদার মৃত্যুর সংবাদ শুনে আমার ভিতর থেকে কান্না চলে আসে। আমি আনিকাকে কল দিলাম। আসসালামু আলাইকুম, কি করো? কিছু না, শুয়ে আছি। আমার দাদা মারা গেছে, আমি গ্রামের বাড়ি যাচ্ছি। ইন্না ইলাহি অ ইন্না ইলাহি রাজিউন। কেঁদো না, মানুষকে তো একদিন মরতেই হবে। হুম। তুমি এখন কোথায় আছো? বাসায় রেডি হচ্ছি, ভাইম যাবে আমার সাথে। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। তোমার আসা লাগবে না, আমি তোমাকে পরে ফোন দেবো। ঈশান, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে আনিকা ফোন কেটে দিল। আমি আর ভাইম রাস্তায় গিয়ে অপেক্ষা করতে লাগলাম। একটু পর আনিকার গাড়ি আসলো। আনিকা গাড়ি থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরল। আমিও জড়িয়ে ধরলাম। আনিকা বোরখা পড়েনি, স্কার্টও বাঁধেনি, ওড়না পেঁচিয়ে চলে আসছে। ভাইম আনিকাকে এই অবস্থা থেকে সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয়। আনিকার এই কাজটা আমার একটু ভালো লাগলো না। ভাবলাম পরে এই বিষয়ে কথা বলবো। তুমি কোনো টেনশন করো না। ওকে, তাহলে কিন্তু কল দিবা। ওকে, তাহলে যাই। হুম। আনিকা গাড়িতে উঠে চলে গেল। আমি আর ভাই বাড়ি যাই। সেখানে সব করে আসতে 2 দিন সময় লাগলো। আমি এসে আগের মতো প্রাইভেট কোচিং শুরু করি। আমি খেয়াল করেছি ভাইম আর শারমিনের মধ্যে ভালোই চলছে। কিন্তু ভাইম সবসময় বিষণ্ণ হয়ে থাকতো শারমিনকে হারানোর ভয়ে। এদিকে আমি বুঝতে পারছি আমি আনিকাকে ভিতর থেকে ভালোবাসি, যে ভালোবাসা এত সহজে ছিন্ন করা যাবে না। এভাবে 1 মাস চলে যায়। 1 মাসের মাথায় আমার প্রচন্ড মাথা ব্যথা ওঠে, কারণ আজকে শরীরের উপর দিয়ে বেশি পরিশ্রম হয়ে গেছে, তাই মাথা ব্যথা উঠেছে। তখন বিকেল 5টা। আমি একটা কোচিং করাচ্ছি। এমন সময় আনিকা সোজা ভিডিও কল দিল। আমি বাইরে বেরোয় রিসিভ করলাম। তোমাকে এমন দেখাচ্ছে কেন? প্রচন্ড মাথা ব্যথা করছে। কোথায় তুমি? কলেজে। শোনো, আমি কলেজের আশেপাশে আছি। তোমাকে আমি একটা রেস্টুরেন্টের ঠিকানা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। ওকে, আই লাভ ইউ। লাভ ইউ টু। আমি কোচিং ছুটি দিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। গিয়ে দেখি সে এখনো আসেনি। আমি একটা সিটে বসে অপেক্ষা করতে লাগলাম। একটু পর দেখলাম আনিকা আসছে। আমার আনিকাকে দেখে রাগ উঠে যায়, কারণ আনিকার মুখে নেই কোনো মেকআপ আর টাইট একটা বোরখা পরেছে, যা দেখে আমার পুরো মেজাজটাই গরম হয়ে যায়। আমি নিজেকে কন্ট্রোল করে মুখে হাসি নিয়ে বললাম, আসছো তুমি?
তোমার কি আগের মতো সমস্যা? হুম। আমি টেবিলে মাথা দিয়ে মাথা নিচু করে বসে রইলাম। তার সাথে কথা বলতে একটু ভালো লাগছে না। সে অন্তত নেকআপটা দিয়ে আসতো। তোমাকে সিটি স্ক্যান করাতে হবে। এই বলে আনিকা আমার মাথাটা হাতিয়ে দিচ্ছে। আমার খুব ভালো লাগছে। এভাবে 10 মিনিট মাথা হাতিয়ে দিল। আমার এখন অনেক ভালো লাগছে। আমি ইচ্ছে করে প্রশংসা করলাম না, কারণ সে আমার কথা শুনেনি। ভালো লাগছে? হুম। এই পাশ থেকে উঠে আমার পাশে বসলো। পাশে বসে আমার মাথা হাতিয়ে দিচ্ছে। এভাবে আরো 10 মিনিট মাথা হাতিয়ে দিল। আমি মাথা উঠালাম। মাথা ব্যথাটা অনেকটা কমে গেছে। দাও আর একটু মাথাটা হাতিয়ে দিই, ভালো লাগবে। না, আপাতত চলবে। ওকে। আসলে মাথা ব্যথাটা অনেকটাই কমে গেছে, তাই প্রশংসা না করে পারলাম না। বিয়ের পর কিন্তু কিছু করো আর না করো, এভাবে মাথা কিন্তু হাতিয়ে দিতেই হবে। আমার মাথা হাতানো ভালো লাগে? হুম। থ্যাঙ্কস। আমাকে কোনো সময় থ্যাঙ্কস দেবে না। দরকার হলে বকা দেবে, তবুও থ্যাঙ্কস দেবে না। ওকে শোনো, একটা কফি খাও, ভালো লাগবে। ওকে। আনিকা, তুমি কিন্তু আমার একটা কথা মানোনি। কি কথা? এত তাড়াতাড়ি ভুলে গেলে? কাজে ব্যস্ত থাকি তো, মিস্টেক হতে পারে। নেকআপ। ও, মনেই থাকে না। বলার সাথে সাথে নেকআপ লাগিয়ে ফেলল। ঠিক আছে, সাথে তোমার আরো দুটো কাজ করতে হবে। কি কি? তোমাকে আরো লুজ বোরকা পড়তে হবে, আর তোমার ড্রাইভারকে বাদ দিতে হবে। দেখো মেয়ে ড্রাইভার পাও কিনা। ওকে, দেখা যাক। তুমি রাগ করছো? না। দেখো, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আর আমি একসাথে সারা জীবন থাকি, আমার স্বপ্নের মতো করে তোমাকে সাজাতে। এখন যদি তুমি আমাকে সেই সুযোগ না দাও, তাহলে তো হচ্ছে না। হুম। আনিকা ব্যাগ থেকে একটা বড়ি বের করলো, দিয়ে বলল, এখন বাসায় গিয়ে কিছু খেয়ে এটা খাবে। ওকে। তুমি চলে যাচ্ছ? হুম। আর একটু বসো না, কফি তো খাওয়া হলো না। তুমি খাও, আমি গেলাম। এই বলে আনিকা চলে গেল। আমি কফির অর্ডার দিলাম। কফি খেয়ে আমি বাসায় চলে আসি। বড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। আনিকা বুঝতে পারছে ঈশানকে ছাড়া আনিকার জীবনটা অচল। ঈশানকে আনিকা ভিতর থেকে ভালোবেসে ফেলেছে। ওই আশিকের ক্ষেত্রে এরকম ছিল, কিন্তু ঈশানের প্রতি যেমন অনুভূতি তেমন ছিল না। আনিকা ইচ্ছে করে ঈশানের সাথে এরকম করছে, কারণ আনিকা ঈশানকে পরীক্ষা করছে। আনিকা যুক্তিটা এভাবে দিয়েছে, ঈশান আমাকে ভালোবাসে, আমি ঈশানকে ভালোবাসি। ঈশান চাইবে না আমি পর্দা না করি, সে চাইবে না আমি অন্য একটা ছেলের সাথে ঘুরি। সে চাইবে আমি সব সময় তার কথা শুনি, তার কথা মতো চলি। এখন যদি আমি ঈশানের কথা না শুনি, তাহলে ঈশান রাগ করবে। এই রাগ করার মানেই ঈশান আমাকে ভিতর থেকে ভালোবাসে। এখন যদি ঈশান রাগ না করে, তার মানে ঈশানের মন থেকে আনিকা উঠে যাচ্ছে। ঈশান মনে মনে ভাববে আনিকা থাকুক আনিকার মতো, আর আমি থাকি আমার মতো। তারপর আস্তে আস্তে কয়েকদিন যাওয়ার পর দুজনের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর ঈশান যদি আনিকাকে মন থেকে ভালোবাসে, তাহলে যত কষ্টই হোক আনিকাকে নিজের কাছে আগলে রাখবে। এখন যদি নিজেকে কঠোর হতে হয়, তাহলে ঈশান তাই করবে। এভাবে আনিকা যুক্তি দিল ঈশানকে পরীক্ষা করার জন্য, কারণ আনিকা চায় না আশিকের মতো ঈশানকে হারাতে। ঈশানের সামনে গেলে আনিকা ইচ্ছে করে নেকআপ খুলে যায়। অন্য যে কোনো সময় আনিকা নেকআপ পড়তে থাকে। আর আনিকা নতুন ড্রাইভার দেখে ফেলেছে, আর কয়েকটা লুজ বোরখা, যেগুলো ঈশানের ভালো লাগে সেগুলো কিনে রেখেছে। আনিকা বিকেলে ঈশানের কাছে এসে রুমে বসে আছে। এমন সময় শারমিন আনিকাকে পিছন থেকে জড়িয়ে ধরল। পরক্ষণে আনিকা বলল, তোর কি হয়েছে, এত খুশি লাগছে কেন? ফাহিম না আমাকে ভালোবাসে? তুই কেমন করে বুঝলি ফাহিম তোকে ভালোবাসে? তার কথাবার্তা, আচার আচরণ আর সব সময় আমাকে কেয়ার করে। ভালো, তাহলে বিয়ে দিয়ে দিই।
দিয়ে দে না, মানা করেছে কে? সত্যি? হুম। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলে আনিকা জোরে জোরে মামা বলে ডাকতে লাগলো। শারমিন আনিকার মুখে হাত দিয়ে ধরলো আর বলল, আপু, ডাকিস না মাকে, ডাকিস না। ওকে আর ডাকবো না, এখন মুখ ছাড়। শারমিন মুখ ছেড়ে দেয়। আনিকা আবার বলল, দোয়া কর, আগে ঈশানের সাথে আমার বিয়ে হোক, তারপর তুই যাকে বলবি তার সাথে তোর বিয়ে দিব। সত্যি? এমন সময় আনিকার মা ঘরে প্রবেশ করলো। প্রবেশ করে বলল, শারমিন, তুই একটু ঘরে যা তো, আনিকার সাথে আমার কথা আছে। আমি শুনি। না, ঘরে যা। শারমিন চলে যায়। মা, তুই কি বিয়ে করবি না? করব। তাহলে তুই কিছু বলছিস না কেন? কি বলবো? দেখ, তোর জন্য এখন অনেক সম্বন্ধ আসছে, আর কয়েকদিন পর কি এমন সম্বন্ধ আসবে? দেখ মা, সামনের শুক্রবার তোকে দেখতে আসবে, না করিস না। কিন্তু মা, আমার একজন পছন্দের মানুষ আছে। তাহলে তো সেটা খুশির খবর। ছেলেটা কে? শারমিনের কলেজে 3rd ইয়ারে পড়ে। তাহলে ছেলেটাকে একদিন বাড়িতে নিয়ে আয়। ওকে মা। আনিকার মা চলে যায়। আনিকার মা চলে গেলে শারমিন আবার আনিকার কাছে আসে আর এসে বলে, আপু, মা কি বললো রে? বলল ঈশানকে বাড়িতে নিয়ে আসতে। তাহলে আপু, তোদের বিয়ে হচ্ছে? না রে, এখনো বলতে পারি না। দোয়া কর যাতে বিয়েটা হয়ে যায়। ঈশানের বাড়ি থেকে কি হ্যাঁ বলেছে? তুই কি তার বাবা মার সাথে দেখা করেছিস? না, এ বিষয়ে তার সাথে কথা বলবো। আপু, তুই আমার একটা উপকার করবি? কি উপকার? তুই ঈশান ভাইকে জিজ্ঞাসা করবি ফাহিম আমাকে মন থেকে ভালোবাসে কিনা। ওকে জিজ্ঞাসা করব। তাহলে আমি যাই। ওকে যা। আনিকা শুয়ে শুয়ে ভাবছে, ঈশান এখনো কল দিচ্ছে না কেন? প্রতিদিন তো এই সময়তে কল দেয়। তাহলে কি ঈশান রাগ করেছে? এত তাড়াতাড়ি তো রাগ করার কথা না। আনিকা নিজেই কল দিল, তবুও ধরছে না। তৃতীয়বার কল করার পর ধরল। ফোন ওঠাতে দেরি হলো কেন? তুমি যে বড়ি দিয়েছিলে সেটাকে ঘুমিয়ে গেছিলাম। এত তাড়াতাড়ি? হুম। আগামীকাল তো আমরা দুজন অবসর, চলো না আমরা দুজন ঘুরতে যাই। কোথায়? কাল দেখা করলে জায়গাটা সিলেক্ট করব। ওকে। তাহলে আগামীকাল সকালে দেখা হচ্ছে। ওকে, এখন রাখি, অনেক ঘুম পাচ্ছে। লাভ ইউ। এই বলে আনিকা ফোনটা রেখে দিল। আনিকা ভাবছে সে কোনো ভুল করছে না তো। আনিকা আবার আগের মতো টাইট বোরখা আর নেকাব না পরে ঈশানের সামনে চাপে এবং দেখবে ঈশানের প্রতিক্রিয়া কি আসে। আমি সকালে ঘুম থেকে উঠি অনেক দেরিতে। উঠে দেখি ফাহিম ওয়াশরুমে। আনিকা রাতে কি জানি বলেছিল, ঠিক মনে নেই। হ্যাঁ, মনে পড়েছে, কোথায় জানি ঘুরতে যাবে, কিন্তু কটায় যাবে? দূর, কিছু মনে পড়ছে না। একটু পরে এমনি ফোন দেব। ফাহিম ওয়াশরুম থেকে আসলো। আমি বললাম, দোস্ত, শারমিনের সাথে কেমন চলছে? রাতে কি স্বপ্নে শারমিনকে দেখেছি যে ঘুম থেকে উঠে সামনে কথা জিজ্ঞেস করছিস? আরে না। ভালো, এখন কেমন যেন একটা তার জন্য মায়া জন্মে গেছে। মন চায় খালি তার মুখটা দেখতে। এটাই ভালোবাসা। বাড়ি থেকে না বিয়ের জন্য বলছে, কি করবো বলতো? শারমিনের কথা বলে দে, কিন্তু এখন না। দেখ ভাই, আনিকার বয়স কিন্তু বেশি। আগে তার বিয়েটা হোক, তারপর। বুঝছি, ওকে। শোন, শারমিন মেয়েটা কিন্তু অনেক ভালো। তাকে আবার আগেরটার মতো হারিয়ে ফেলিস না। যদি চলে যায়?
যতটা সম্ভব তাকে বেশি সময় দিবি। ওকে। পরক্ষণেই আমার মোবাইলে কল আসলো। দেখি বাড়ি থেকে মা ফোন দিয়েছে। হ্যালো মা, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোকে না মেয়ে বাড়ি থেকে দেখতে আসছে। মানে? মানে হলো, তোর বাবার বন্ধু যে আব্দুল ভাই, তার একমাত্র মেয়ে তোকে পছন্দ করেছে। তার বাবা এবং তার মা গতকাল আমাদের বাড়িতে আসছে, এসে সব দেখে গেছে। তাদের তোকে পছন্দ হয়েছে এবং বাড়ি ঘরও। আর তোর বাবা আর আমার দুজনেরই মেয়েকে অনেক ভালো লেগেছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মা এসব কি বলছে? না না, এই মেয়েকে আমি চিনি না, জানি না, বিয়ে ঠিক করে ফেলেছে। আর এদিকে আনিকাকে নিয়ে আমি ঘর সংসার করার স্বপ্ন দেখছি। দেখো মা, আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার ঢাকা একজন মেয়েকে পছন্দ হয়েছে, আর বিয়ে করলে আমি তাকেই করব। কিন্তু আমাকে তো বলিসনি। এই যে এখন বললাম। তোর বাবা যে বলেছে বিয়ে দিলে তোকে এই মেয়ের সাথেই বিয়ে দিবে। সেটা বাবার চিন্তা ভাবনা। আর কিছুদিন পর আমি বললে তোমরা ঢাকায় এসে মেয়েকে দেখে যাবে, আর বিয়ের তারিখটা ঠিক করে যাবে। তাহলে কি এই মেয়েকে না করে দিব? ডাইরেক্ট না করে দাও। আর একটু চিন্তা ভাবনা করে দেখ, মেয়ের বাবা স্বেচ্ছায় 5 লাখ টাকা যৌতুক দিতে রাজি হয়েছে। যৌতুক টৌতুক আমি বুঝি না, না করে দাও ব্যাস। এই বলেই ফোনটা কেটে দিলাম। আমি ভাবছি অন্য কথা, আগামীকালকে আনিকার ব্যবহার এরকম যদি প্রতিদিন হয় তাহলে তো হবে না। না হলে নাই, আনিকাকে ভালোবাসি, আনিকাকে বিয়ে করব, দরকার হলে তাকে কিডন্যাপ করব। আমার এরকম রাগারাগি দেখে ফাহিম বলল, দোস্ত কি হয়েছে? কোনো সমস্যা? না রে, বাড়ি থেকে আমার জন্য মেয়ে রেডি করে রেখেছে, তাই আমি না করলাম। আনিকাকে যদি তোর বাড়ি থেকে পছন্দ না করে? সেটা সমস্যা নেই, বিয়ে করব আমি, ঘর সংসার করব আমি। মা বাবার পছন্দ না হলে আমি কি করব? ওকে দোস্ত। এমন সময় ফাহিমের মোবাইলে কে যেন কল দিল। ফাহিম কথা বলার জন্য ব্যালকনিতে যায়। আমি আনিকাকে কল দিলাম, কলটা রিসিভ করলো। কি করো? আজকে না ঘুরতে যাব, তাই রেডি হচ্ছি। কোথায় আসবো? আরে তোমার বাসার চৌরাস্তার মোড়ে যে রেস্টুরেন্ট আছে সেখানে আসো। ওকে। তাড়াতাড়ি এসো। ওকে। ফোন রেখে রেডি হয়ে গেলাম রেস্টুরেন্টে। গিয়ে দেখি আনিকা এসে বসে রয়েছে। আনিকাকে দেখে আমার মেজাজ তো পুরো গরম হয়ে যায়। মুখে নেই কোনো মেকআপ, আর টাইট একটা বোরখা পড়েছে। আমি টেবিলে বসলাম, এবার একটা কন্ট্রোল করতে পারলাম না। এসবের মানে কি আনিকা? কি ঈশান, তুমি বোঝো না? সত্যি আমি বুঝতে পারছি না। আর তুমি রেগে যাচ্ছ কেন? তোমাকে না বললাম মেকআপ পড়তে আর লুজ বোরখা পড়তে? ড্রাইভারকে তো চেঞ্জ করেছো না? দেখো, তোমাকে ভোগ করার ইচ্ছা থাকলে তোমাকে অনেক আগে ভোগ করে ফেলতাম। আমি চাই তোমাকে সারা জীবন আগলে রাখতে। তুমি এসব কি বলছো? তুমি কি কিছুই বোঝো না? আমার এরকম ভাবে পড়তে ভালো লাগে। আর ড্রাইভারকে আমি বাদ দিতে পারবো না, কারণ ড্রাইভার অনেক আগে থেকে ড্রাইভারি করে। আমি আনিকার মুখ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে গেলাম। আনিকার চেহারায় কোনো ভাবান্তরই নেই। মনে হচ্ছে আমি এরকম করব, সেই জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। আমি চাই না আমার প্রিয় মানুষটা বেপর্দায় থাকুক। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না? তাহলে আমার কথা মতো চলতে তোমার সমস্যা কি? দেখো, আমরা দুজন দুজনকে কিস করছি। আনিকা কিছু বলছে না। আমি মনে মনে বলছি, মাপ চেয়ে ফেলো, তাহলে তো সবকিছু ঝামেলা শেষ হয়ে যাবে। কিন্তু আনিকা কিছুই বলছে না। আমি আবার বললাম, তাহলে তুমি থাকো তোমার মতো করে, আর আমি থাকি আমার মতো। এখানে আমাদের সব সম্পর্ক শেষ। এই বলেই আমি চলে আসলাম। আনিকা পিছন থেকে একটাও ডাক দিল না। তাহলে কি এতদিন লোক দেখানো ছিল? কিন্তু আমাকে যে কিস করলো। আমি আনিকার কাজকর্ম
কিছুই বুঝতে পারলাম না। কিন্তু সব তো শেষ, এখন কি করব আমি? তাকে ছাড়া কিভাবে থাকবো? আমি এটা কি করলাম? না না, ঠিকই আছে, আমার কথা মতো না চললে এরকমটাই হবে। ধুর, কি করব? মাপ চাইবো গিয়ে? না না, মাপ চাইবো না, হার মানবো না আমি। সে কি আমাকে ভালোবাসে না? তাহলে এতদিন এসব কি ছিল? আমার অবাক লাগছে, এতদিন যেভাবে চলেছে মনে হয় সে আমাকে ছাড়া বাঁচবে না। এখন বাড়িতে কি বলবো? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসে হেঁটে হেঁটে। অনেক কষ্টে দিনটা কাটালাম। সারাদিন আনিকা একটাও কল দিল না। আমি আনিকার কলের অপেক্ষায় বসে আছি। সে কল দিয়ে মাপ চাইলে তো সবকিছু মিটে যায়। এভাবে একটা সপ্তাহ চলে যায়। আমি কিছুই বুঝলাম না, একটা সপ্তাহ আমার কাছে কিভাবে যে কেটে গেল সেটা একমাত্র আল্লাহ জানে। আমি আর আনিকাকে ছাড়া থাকতে পারছি না, তাই ঠিক করলাম আনিকার চেম্বারে গিয়ে নিজেই মাপ চাইব। সেদিনটা ছিল শনিবার। আমি কলেজে বিকেল দিকে কোচিং করিয়ে আনিকার চেম্বারের উদ্দেশ্যে রওনা দিলাম। এমন সময় কোথা থেকে জানি একটা মেয়ে এসে আমার পথ আটকালো। মেকআপ দিয়ে মুখটা ঢাকা, আবার লুজ বোরখা, মনে হচ্ছে পর্দাশীল কোনো মেয়ে। আমি বললাম, কে আপনি? আমার পথ ছাড়েন। কে আমি? আমি গলার স্বর শুনে বুঝতে পারলাম এটা আনিকা। তাহলে সে তো আমার কথা মতোই চলছে। যাক, আমি হার মানলাম না, আনিকাই হার মানল। মনে মনে বলছে, ইয়েস, আমি জিতে গেছি। আনিকার সাথে একটু মজা করা যাক। সরি, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আনিকা। ও ডক্টর, আপনি কেমন আছেন? কি মনে করে? কুত্তার বাচ্চা, তুই জানিস না? কি জানবো? সরি আনিকা, তুমি দেরি করে ফেলেছ। আমার একটা গার্লফ্রেন্ড আছে। আনিকা রেগে গিয়ে আমার শার্টের কলার চেপে ধরলো আর বলল, কোনটা তোর গার্লফ্রেন্ড? দেখা, তাকে এখানে আন। আমি বুঝতে পারলাম আনিকা রেগে গেছে। আমি দূরের একটা মেয়েকে দেখিয়ে বললাম, ও ওই যে, ওইটা আমার মিষ্টি সুইট গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড দেখুক আমি তার বয়ফ্রেন্ডকে কি করি। এই বলে আনিকা তার নিকাবটা নিচে নামিয়ে সোজা আমাকে লিপ কিস করে বসলো। আমি আর আনিকা 30 সেকেন্ড এভাবে ছিলাম। কলেজের সবাই আমাদের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে, যেন কলেজের সবাই 30 সেকেন্ডের একটা লাইভ দেখলো। এটা কি করলে তুমি? সারা জীবনের জন্য তোকে আমার করে নিলাম। আমি তো সারা জীবন তোমারই ছিলাম। আমি জানি। তাহলে গত এক সপ্তাহ সব কি ছিল? তোমাকে পরীক্ষা করছিলাম আর তুমি সে পরীক্ষায় পাশ করেছো। তাহলে এতদিন যাবত তোমার এগুলো সাজানো নাটক ছিল? হুম। কেন এরকম করলে? বললাম তো পরীক্ষা করছি। তোমরা পরীক্ষা করো, তোমরা পারো বটে। অনেকদিন ধরে তোমাকে জড়িয়ে ধরি না, এখন আমাকে একটু জড়িয়ে ধরো। আমি আনিকাকে জড়িয়ে ধরলাম। আনিকা কেঁদে দেয়। এ কি, কাঁদছো কেন তুমি? এটা সুখের কান্না। কেঁদো না। বলো, সারা জীবন আমাকে এভাবে বুকের ভেতর আগলে রাখবে? সারা জীবন তোমাকে এভাবে বুকের ভিতর আগলে রাখবো। আনিকা আস্তে আস্তে আমাকে ছেড়ে দেয়। চলো, এখন তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আজ না, অন্য একদিন। এখন তুমি আমার সাথে যাবে। ওকে। তারপর দুজন দুজনের হাত ধরে কলেজ থেকে বেরিয়ে আসলাম। এসে দুজনেই একটা রিক্সায় উঠলাম। রিক্সা গিয়ে তাদের বাড়ির সামনে থামলো। রিক্সায় যতক্ষণ ছিলাম আনিকা আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। আনিকা আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়, নিয়ে ড্রয়িং রুমে বসিয়ে বলল, তুমি বসো। না না, তুমি আমাকে ছেড়ে যেও না। ঈশান, এটা আমাদের বাসা, এখানে ভয় পাওয়ার কি আছে? তবুও তুমি আমার সাথে থাকো। ওকে। আনিকা জোরে শারমিন বলে ডাক দিল। শারমিন আমাকে দেখেই কাছে এসে বলল, ঈশান ভাই, আপনি আপনি আমাদের বাসায় বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হবেও না, তুই তোর ভাইয়ের সাথে থাক। তোর ভাই ভয় পাচ্ছে, আমি ড্রেস চেঞ্জ করে আসি। ভাই, আপনি না একটা ভীতু।
তাহলে ফাহিম হলো ভিতর টিম। ফাহিমকে বলছেন কেন? সে তো অনেক সাহসী। সাহসী না, পুরো আস্ত একটা ভীতু। ভালো হচ্ছে না কিন্তু ভাইয়া, আমি ভীতু বললাম আপনাকে আর আপনি বলছেন ফাহিমকে। তাহলে তুমিও ভীতু? না না, তাহলে কে? আপনি ভীতু। আনিকার মা এসে বলল, কি ভীতু? আন্টি, ফাহিম। না না, আমি ভীতু। ফাহিম কি? কেউ না। আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো বাবা? ভালো। যা তো, আনিকাকে বল ঈশানের জন্য খাবার নিয়ে আসতে। শারমিন চলে গেল। আনিকার মা বলল, বাবা শোনো, তোমাকে কিছু কথা বলি। আনিকাকে তুমি কন্ট্রোলে রাখতে পারবা তো? এই মেয়ে কিন্তু অনেক জেদি। তোমাকে পেয়ে আমরা অনেক খুশি। আনিকাকে অনেক ছেলে দেখতে আসছে, কাউকে সে পছন্দ করেনি, অবশেষে তোমাকে সে পছন্দ করেছে। তোমাকে পেয়ে আমরা অনেক খুশি। থ্যাঙ্কস। এখন বলো, তোমার বাবা মাকে কবে নিয়ে আসবা? আনিকার সাথে কথা বলেনি। ওকে, তোমার আঙ্কেল বাইরে গেছে। তোমার বাবা কি করে? ছোট একটা জুতোর দোকান চালায়। তুমি কি করো? পড়ালেখা। তুমি তাকে এখন বিয়ে করতে চাইছো? সেটা আনিকার উপর নির্ভর করছে। এখন সে যদি বলে সে এখন বিয়ে করবে, তাহলে আমার সমস্যা নেই। আর যদি বলে ওটা 2 বছর পর করবে, তাতেও আমার কোনো সমস্যা নেই। তোমার কথা আমার ভালো লাগলো। থ্যাঙ্কস। আনিকা খাবার নিয়ে আসলো। আনিকা নতুন কাপড় পরলো। সে যে কাপড়ই পরুক না কেন, আনিকাকে অনেক সুন্দরী দেখায়। আনিকা আমার সামনে খাবার দিল। আনিকার মা বলল, তাহলে তোরা দুজন সিদ্ধান্ত নে কি করবি। ওকে, তুমি যাও। তোমাকে তো দারুণ সুন্দরী দেখাচ্ছে। সত্যি তোমার এই ড্রেস ভালো লেগেছে? তুমি যে ড্রেসই পরো না কেন, সবই আমার কাছে ভালো লাগে। থ্যাঙ্কস বলবো না, শুধু বলবো আমি তোমাকে ভালোবাসি। আমি জানি। এখন বলো, মায়ের সাথে তোমার কি কথা হয়েছে? বলছে তোমাকে এখন বিয়ে করবো নাকি পরে। তুমি কি বলো? সেটা তোমার উপর নির্ভর করছে। দেখো, আমার এখনো কোনো স্থায়ী উপার্জন নেই। সেটা হতে আরো কমপক্ষে 2 থেকে 3 বছর সময় লাগবে। তুমি যদি চাও তাহলে 3 বছর পর বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। সেটা এখন তোমার উপর। আনিকা কিছু বলছে না, মনে হচ্ছে ভাবনায় ডুবে আছে। কিছুক্ষণ পর বলল, আচ্ছা শোনো, তুমি আমাকে এই 2 মাসের ভেতরে বিয়ে করবা। কিভাবে করবা আমি জানি না। যদি বাড়ি থেকে রাজি না হয় তাহলে পালিয়ে বিয়ে করবা। সত্যি বলছো? তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমার পাশে থাকবা। ওকে, এখন বলো কবে মা বাবাকে নিয়ে আসবো? আগামী সপ্তাহে নিয়ে এসো। ওকে, দেখা যাক। তাহলে আমি উঠি? আমার রুমটা দেখে যাও। না, আর একদিন দেখবো। না না, এক্ষুনি চলো। আনিকা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তার রুমে। আমি আনিকার রুম দেখে অবাক হয়ে যাই। রুমটা কি সুন্দর করে সাজানো, যেন এখানে কোনো রানী থাকে। তুমি তো আমারই রানী। কিন্তু না, শারমিন এসে সবকিছু ফাঁস করে দিল। ভাই, অবাক হবেন না, আপনি আসবেন দেখে আপুর রুম পরিষ্কার করেছে। আপু যেভাবে থাকে আপনি দেখলে বমি করে দিবেন। বাহ, থু। বলেই দিল এক দৌড়। আমি আনিকার দিকে তাকালাম। আনিকা আমার দিকে তাকালো। আনিকা বলল, সারাদিন তো কাজে ব্যস্ত থাকি, তাই এত পরিষ্কার করতে পারি না। তুমি যে আমার জন্য এত কষ্ট করে রুমটা ঠিক করেছো, এতে আমি অনেক খুশি। থ্যাঙ্কস। ওকে, তাহলে আমি চাই। আমি আনিকার মার সাথে দেখা করে বাসায় আসলাম। এসে বাড়িতে কল দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো মা? ভালো। তুই কেমন?
ভালো, আগামী শুক্রবার তোমরা ঢাকায় আসো। আচ্ছা, আমরা আসবো। ওকে, শুক্রবার দুপুরের দিকে আসবে। আচ্ছা। আমি ফোনটা কেটে দিলাম। এভাবে একটা সপ্তাহ চলে যায়। এক সপ্তাহে আমার 3 বছরের ইনকাম হাতে আসলো। দেখি মাত্র 2.5 লাখ টাকা। একেবারে হতাশ হলাম। সব আমি আমার ফ্যামিলিকে দিলাম। যাই হোক, ফ্যামিলি মানে আমি, তাদের সুখ মানে আমার সুখ। এখন নিজের জন্য কিছুই নেই। হাই রে কপাল! ফ্যামিলিকে না দিয়ে যদি সবকিছু আমার হাতে থাকতো, তাহলে হয়তো 10 থেকে 15 লাখ টাকা থাকতো। কেননা আমি গাধার মতো খাটছি আমার পরিবারের জন্য। যাই হোক, তারা আমার মা বাবা। সেদিন ছিল শুক্রবার, দুপুরের দিকে তারা আসে। আসছে মা বাবা আর ছোট বোন, যেটার এখনো পর্যন্ত বিয়ে হয়নি। আরেক চাচা চাচি আসছে। আমি তাদেরকে আনিকাদের বাড়িতে নিয়ে গেলাম। এতক্ষণ মার বাবা অনেক কথা বলে তাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে, কিন্তু কে শুনে কার কথা? আনিকার বাবা মা এসে তাদের ভিতরে নিয়ে যায়। আমি আমার ছোট বোন সুবর্ণাকে নিয়ে আনিকা রুমে যাই। গিয়ে দেখি আনিকার শারমিন বসে বসে গল্প করছে। আমি সুবর্ণের সাথে শারমিনকে আর আনিকাকে পরিচয় করিয়ে দিলাম। শারমিন আর সুবর্ণা সেম বয়সের। আমি বললাম, শারমিন, তুমি সুবর্ণাকে বাড়িটা একটু ঘুরে দেখাও। ওকে সুবর্ণা, চলো। তারা দুজনে বাইরে গেল। আমি আনিকাকে বললাম, আনিকা, তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শোনো। বলো, আমার কেমন জানি ভয় করছে। দেখো, আমি আমার মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করছি না, তাই তারা তোমার অনেক দোষ ধরবে, বিশেষ করে তোমার বয়স বেশি সেই জন্য। কিন্তু তুমি ঘাবড়ে যাবে না, সবসময় আমি তোমার পাশে আছি। আমি আনিকার হাত ধরে বললাম, এই 2 হাত কোনোভাবে ছিন্ন হবে না মৃত্যুর আগে পর্যন্ত। আমি জানি, কিন্তু এখন আমার ভয় করছে যদি তোমার মা বাবা আমাকে পছন্দ না করে। পছন্দ করবে? মিথ্যে কথা বললাম। জানি আনিকাকে কেউই পছন্দ করবে না, কারণ তার বয়সটা বেশি। মিথ্যে কথা বলে তাকে সাহস দিলাম। তাই যেন হয়, তুমি কিন্তু আমার পাশে থাকবা। ওকে, তুমি রেডি হয়ে এসো, আমি চাই। আমি আমার ডিসিশন নিয়ে রেখেছি। আমি নিচে এসে একটা সোফায় বসলাম বাবার সাথে। একটু পর আনিকা আসলো। আনিকা এসে সবাইকে শরবত দিল, সাথে আমাকেও। বাহ, মেয়ে তো দারুণ সুন্দরী। নাম কি তোমার মা? আন্টি, আমার নাম আনিকা। তুমি কি করো মা? আঙ্কেল, আমি ডাক্তারি করি। ভালো। আচ্ছা মা, তোমার বয়স কত? আমি মনে মনে বলছি, এই চা খেয়েছে রে। 26 বছর। মেয়ের বয়স 26 বছর। মা বাবা দুজনেরই মুখের হাসিটা উঠে গেল। তাদের মুখে ঘৃণার মতো ছড়িয়ে পড়ল। আমার দিকে রাগি লুক নিয়ে তাকালো মা বাবা দুজনেই। মা বলল, ভালো, কিন্তু ঈশানের বয়স তো 23। এখন তো এরকমই হয়ে থাকে। না, এরকম বয়স্ক মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না। ঈশানেরও তো মেয়েকে পছন্দ। তো কি হয়েছে, এই বিয়ে হবে না। ঈশানের মা, চলো। ঈশানের সাথে আমার কথা আছে। ঈশান, দেখে যা। আমি মার সাথে একটু দূরে আসি। আসলে মা বলল, তুই কি পাগল হয়েছিস? এরকম বয়স্ক মেয়েকে কেউ পছন্দ করে? কেউ না করলেও আমি করছি। এখন বিয়ের তারিখটা ঠিক করো। আমি তোর বাপের উপর দিয়ে যেতে পারবো না। দেখ তোর বাপ কি বলে। তোর জন্য আমরা কি সুন্দরী মেয়ে পছন্দ করেছি, আর তুই কি না বয়স্ক বুড়ো মেয়েকে পছন্দ করছিস? ছি ছি ছি। হ্যাঁ, আমি করছি। এখন বাবাকে বলে বিয়ের তারিখটা ঠিক করতে। দেখ তোর বাপ কি বলে, আমি কিছু জানি না। এসে দেখি বাবা উঠে চলে গেছে। আমি বুঝতে পারলাম আনিকা কান্না করছে। আমি আর মা বাইরে গিয়ে দেখি বাবা রেখে বসে আছে। আমি আর কিছু বললাম না। সুবর্ণা এতক্ষণে আসলো শারমিনের কাছে। বুঝলাম তাদের দুজনের বন্ধুত্ব হয়ে গেছে। সুবর্ণা বাবার মুখ দেখে আর কিছুই বলেনি, চুপচাপ গাড়ি থেকে বসে পড়ে।
কোনো কথা না বলে তারা চলে যায় সেখান থেকে। আমিও বাসায় চলে আসি। কি করব কিছুই বুঝতে পারছি না। কোনো মতে রাতটা পার করলাম। সকালে মায়ের কাছে ফোন দিলাম। মা, বাবা কিছু বলেছে? না, তোর সাথে কোনোভাবেই এই মেয়ের দিব না। সমাজের লোকেরা কি বলবে? মা, আমি এখন বাচ্চা না। সমাজের মানুষ কি বলবে না বলবে সেটা দিয়ে আমি কি করব? বাবা কি পাশে আছে? হ্যাঁ আছে। লাউডস্পিকার দাও। দিছি, বল। বাবার যদি মন চায় ছেলের বউকে বরণ করে ঘরে তুলতে, তাহলে আমি এখন নাম্বার দিচ্ছি। এখনই ফোন করে বিয়ের তারিখ ঠিক করতে। আর যদি কিছু না করে তাহলে বিয়ে করে বাড়িতে আসলে কিছু যেন বলতে না পারে। আমি আবার আধা ঘন্টা পরে ফোন দিলাম মায়ের কাছে। বাবা কথা বলেছে? না, তুই যদি এই মেয়েকে বাড়িতে নিয়ে আসিস তাহলে তোর মেরে হাত পা ভেঙে ফেলবো। ওকে, দেখা যাবে। এই বলেই আমি ফোনটা রেখে দিলাম। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিলাম, আগামী সপ্তাহ আমরা বিয়ে করব। ভাবলাম আনিকাকে বাড়িতে নিয়ে গেলে কেউ দেখতে পারবে না, মা বাবা দেখতে পারবে না, পাড়া প্রতিবেশীরা তারা অনেক কথাই বলবে। আনিকাকে সেখানে নিয়ে গেলে সে শুধুই কাঁদবে। তাই আমি ঠিক করলাম যে বাসে থাকি সে বাসের উপরতলা ভাড়া নেব। যে টাকা আছে সেখান থেকে ফার্নিচার কিনবো। কোনো আয়োজন না করে বিয়েটা করে ফেলবো, এটাই আমার পরিকল্পনা। আমি চলে গেলাম আনিকার বাড়িতে। আমি আনিকার রুমে গেলাম। গিয়ে দেখি বেচারি কেঁদে কেঁদে একদম শেষ। আমি আসলে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরে বলল, তুমি এসছো, আমি তো ভেবেছিলাম তুমিও চলে গেছো। তোমাকে ছেড়ে আমি যেতে পারি? এখন কি করবা? আমার মাথায় একটা পরিকল্পনা আছে। কি? আমি আনিকাকে আমার পরিকল্পনার কথা বললাম। আনিকার মুখটা সাথে সাথে উজ্জ্বল হয়ে যায়। চলো বাসা দেখবে। আনিকা রেডি হয়ে আমার সাথে বাসায় আসে। এসে বাসা দেখে আনিকার পছন্দ হয়েছে। এখন আমি আস্তে আস্তে ফার্নিচার ওঠাতে থাকি। মোটামুটি একটা সংসারে যা লাগে সবকিছু উঠালাম। এমনিভাবে এক সপ্তাহ চলে গেল। দিনটি ছিল শুক্রবার। আমি রুমটা আগে থেকে সাজিয়ে রাখি। আমি আর ভাই দুপুরের পর তাদের বাড়িতে যাই। গিয়ে ভালোভাবেই আমাদের বিয়েটা সম্পন্ন হয়। আনিকার মা বাবা দুজনেই কৃতজ্ঞতায় মাথা নুয়ে পড়ে আমার প্রতি। তারা বলে তারা জীবনে আমার মতো ছেলে দেখেনি। ফাহিমকে সাক্ষী রেখেছি। আনিকাকে শাড়ি অবস্থা আরো বেশি অপরূপ দেখাচ্ছে। আমি আজকে রাতে তার সেই রূপের ভিতর হারিয়ে যাব। আমি আনিকাকে নিয়ে বাসায় আসি। ফাহিম সুন্দর করে আমার বাসর ঘরটাকে সাজায়। যেহেতু আমার শরীরের উপর দিয়ে আজ অনেক ধকল গেছে, তাই আমার পুরনো রোগ মাথা ব্যথা করছে। আনিকা বাসর ঘরে গিয়ে বসে আছে। ফাহিম আমাকে ঠেলা দিয়ে আমার ঘরে পাঠিয়ে দেয়। আমি ঢুকেই দরজা লাগিয়ে দিলাম। আনিকা ঘোমটা দিয়ে বসে আছে। আমি কি ঘুমটা ওঠালাম। আমি বালিশটা মাথা নিচে দিয়ে শুয়ে রইলাম। আনিকাকে বললাম, আনিকা, মাথাটা একটু হাতিয়ে দাও তো। মাথা ব্যথা করছে? আনিকা আমার মাথা হাতিয়ে দিয়েছে। আমার যে কি ভালো লাগছে। আমি ভাবছি সারাটা জীবন আমি ব্যর্থ। যে ফ্যামিলির জন্য আমার সবটুকু দিলাম, সেই ফ্যামিলি কিনা নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে বলে। ফ্যামিলি থেকে আলাদা করে দিল। হায়রে কপাল। কিন্তু আনিকার মতো একটা বউ পেয়ে নিজেকে সার্থক মনে হচ্ছে। আনিকা মাথা হাতিয়ে দেওয়াতে অনেক ভালো লাগছে। এবার মাথা হাতিয়ে দিলে কার না ঘুম পায়। ঘুমিয়ে গেলাম। একেবারে সকালে ফুরফুরে মেজাজ নিয়ে ঘুম থেকে উঠলাম। আনিকা রুম ঝাড়ু দিচ্ছে। মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম মুখে তার অতৃপ্তির হাসি। আমি আনিকাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করতে থাকি। আনিকা উপভোগ করতে থাকে। আমি ঘাড়ে কিস করতে করতে ঠোঁটে গেলাম। এবার দুজনকে লেপ কিস করতে করতে আনিকা আমাকে বিছানায় ফেলে দিল। পরে কি করলো বুঝতেই পারছেন। এভাবে ভালোই চলছিল আমাদের সংসার। মাঝে মাঝে ঝগড়া হতো, কিন্তু দিন শেষে আমরা দুজন একই সাথে একই বিছানায়। আমাদের টাকা নিয়ে কোনো সমস্যা হয়নি। 1 মাসের ভিতর আনিকা ফ্ল্যাট পুরোটা ফার্নিচার দিয়ে ভরে দিল। কারণ সংসারটা তার। আনিকা ডাক্তারি করে সংসার চালাতো। আমি প্রাইভেট কোচিং করিয়ে বাড়িতে টাকা পাঠাই। যাই হোক, তারা আমার মা বাবা। ঠিক তার 2 বছর আগে আমার একটা চাকরি হয়।
তখন আনিকা প্রেগনেন্ট। আমাদের একটা মেয়ে হয়। তখন বাড়ি থেকে সবাই দেখতে আসে এবং আনিকার কাছে সবাই ক্ষমা চায়। আমি বুঝতে পারছি, দেখছি তারা আমাকে ছাড়া অচল, তাই তারা গ্রহণ করে নিল। পরে ভাইমার শারমিনেরও বিয়ে হয়েছে কোন এক বিশেষ দিনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।